আজকে আমরা অনেক বেশি পড়ালেখা করব না, আমরা হচ্ছে 4 নম্বর স্লাইডে আছি মাত্র, বায়ো ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড বায়োফোটনিক্সের। ঠিক আছে? আচ্ছা, শেষ দিন শেষ দিন আমরা কি পড়ছিলাম এটা মোটামুটি আর কি দেখে নিয়েন পরে। তো আজকের লেকচারটা একটু অন্যরকম আর কি, মানে হচ্ছে এটা পুরোপুরি থিওরিটিক্যাল বললে ভুল হবে, মানে এটা কিছুটা ম্যাথমেটিক্যালও, মানে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে এখানে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে, তো লাস্ট ক্লাসে এই জিনিসগুলো আমরা পড়ছিলাম, ওইগুলো নিয়ে আমরা কথা না বললাম। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে হজকিন-হাক্সলে মেমব্রেন মডেল। হজকিন-হাক্সলে মেমব্রেন মডেল, তাই তো? আচ্ছা, তো আমরা কি আমরা জানি আমাদের সেল মেমব্রেনকে আমরা বলি কি বিএলএম, তাই না? বাইলেয়ার লিপিড মেমব্রেন, তাই তো? মানে লিপিডের দুইটা লেয়ার থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে বাইলেয়ার লিপিড মেমব্রেন। দুইটা লেয়ার থাকবে, ঠিক আছে? বাইলেয়ার নাম থেকে এটা বোঝা যায়। তো একটা যদি আমি ধরি আউটার লেয়ার, ধরি এইটা আউটার লেয়ার আর এটা হচ্ছে ইনার লেয়ার, মানে একটা সেলের কথা যদি চিন্তা করি, একটা আউটার লেয়ার থাকবে, একটা ইনার লেয়ার থাকবে। তো ইনার লেয়ারে যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা অনেকগুলো নামে চিনি, তাই না? ইনার লেয়ারে যে ফ্লুইডটা থাকে, যে এখন এই জয়েন করতে অ্যাকসেপ্ট করতে করতে অনেক সমস্যা হয় আর কি। অটো জয়েনিং কোনোভাবে অন করে গেলে খুব ভালো হতো। তো একটা আমাদের বাইলেয়ার লিপিড মেমব্রেন, তো এর দুইটা লেয়ার থাকে, একটাকে বলি আমরা ইনার লেয়ার, একটাকে বলি আউটার লেয়ার, ঠিক আছে? আচ্ছা, তো ইনার লেয়ারের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা বলি আইসিএফ, ইন্টারসেলুলার ফ্লুইড। আউটার লেয়ার যেটা থাকে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাই তো? বা আইসিএফকে আমরা সাইটোসল, সাইটোপ্লাজম, প্রোটিওপ্লাজম বা এই ধরনের নামগুলোতে চিনি আর কি, বাট আমরা না হয় অত কমপ্লেক্স নামে না যায়। এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্টারসেলুলার ফ্লুইড, ঠিক আছে? বাইলেয়ার লিপিড মেমব্রেনটা আমার এর দুইটা মেমব্রেন থাকে, ওকে? এরকম দুইটা মেমব্রেন থাকে, এই দুইটা মেমব্রেন থাকার কারণে এটাকে আমরা বলি বাইলেয়ার লিপিড মেমব্রেন। এবং আমরা জানি যে এই দুইটার মাঝখানে প্রচুর পরিমাণে প্রোটিন ভাসমান অবস্থায় থাকে। এবং এই মডেলটাকে একটা আমরা সুন্দর নাম দিয়ে ডাকি, তাই না? নামটা কি? ফ্লুইড মোজাইক মডেল, তাই না? ফ্লুইড মোজাইক মডেল। তো এই মডেলটাকে আমরা একটা নাম দিয়ে রাখি, নামটা কি এটা আমরা সবাই জানি আর কি, লিখলাম তো একবার। সরি, ফ্লুইড, হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল নামে ডাকি। হ্যাঁ, এখন ফ্লুইড মোজাইক মডেল মানে আমরা বুঝি যে পুরো অংশটা হচ্ছে অনেকটা মোজাইকের মতো। মোজাইক দেখতে কেমন হয়? মসজিদ বা কারো বাসার ফ্লোর যদি মোজাইকের মতো হয়ে থাকে, তাহলে আমরা জানি যে সাদা রঙের অনেক ডট, সাদা রঙের একটা প্লেনের উপর অনেক কালো রঙ বা খয়েরি রঙের ডট থাকে, এবং বেশ কিছু বড় বড় ডট থাকে, বেশ কিছু বড় বড় স্টোনও হয়তো বসানো থাকে। এবং এই মডেলটা, ওইটা হচ্ছে আমাদের মোজাইক মডেল। আর ফ্লুইড নামটা প্রথমে কেন অ্যাড করা হলো? কারণ এই পুরো মডেলটা হচ্ছে মুভমেন্টের উপরে থাকে, তাই না? একটা ফ্লুইডের মধ্যে আমরা জানি যে ফ্লুইডের হচ্ছে ফ্লো হওয়ার মতো ক্ষমতা আছে, ফ্লুইড ফ্লো হইতে পারে, ঠিক আছে? তো আমাদের এই মোজাইক মডেলটা উপর থেকে দেখতে মোজাইকের মতো মনে হয়, বাট এটা আসলে মুভমেন্টের উপরে থাকে, তাই তো? তো এই জন্য এটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি। তো আমাদের এখানে কি থাকে? একটা আইসিএফ থাকে, একটা ইসিএফ থাকে, হ্যাঁ? আর এই দুইটার মাঝখানে এই দুইটার মাঝখানে আমাদের বেশ কিছু প্রপার্টি থাকবে, তাই না? বেশ কিছু প্রপার্টি থাকবে, যেমন আইসিএফটা যদি আমাদের নেগেটিভ হয় আর ইসিএফটা যদি আমাদের পজিটিভ হয়, তাহলে আমরা বুঝতে পারি যে এই মেমব্রেনটার দুই পাশে দুই রকমের চার্জ জমা হলে এটা তখন একটা ক্যাপাসিটিভ প্রপার্টি শো করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি বলছিলাম যে আমরা হচ্ছে বাইলার লিপিড মেমব্রেন, দুইটা মেমব্রেন, একটা আইসিএফ একটা ইসিএফ। তো যদি আইসিএফটা নেগেটিভ হয়, মানে ইন্টারসেলুলার ফ্লুইডটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় নেগেটিভ থাকে, আর আউটার বা এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা, এটার মধ্যে যদি পজিটিভ চার্জ জমা হয়, হ্যাঁ, তো এটা জানি -70 হয়। আউটারের তুলনায় ভেতর, মানে বাইরের তুলনায় ভেতরটা হচ্ছে কম, -70, ঠিক আছে? তো তখন এর মধ্যে একটা ক্যাপাসিটিভ প্রপার্টি দেখা যায়, তাই না? ক্যাপাসিটিভ প্রপার্টি দেখা যায়।
তো আমরা অনেকগুলো জিনিস হচ্ছে এখানে ডিফাইন করতে পারি। যে এইভাবে বারবার জয়েন করলে একটু মানে ক্লাস নিতে একটু সমস্যা হয় আসলে। আচ্ছা, তো এর মধ্যে আমরা বেশ কিছু জিনিস খেয়াল করতে পারি। আমরা জানি ইন্টারসেলুলার ফ্লুইড এবং এক্সট্রা সেলুলার ফ্লুইড এই দুইটার মধ্যে, ইন্টারসেলুলার ফ্লুইড এবং এক্সট্রা সেলুলার ফ্লুইড এই দুইটার মধ্যে বেশ কতগুলো চ্যানেল আছে, 3 রকমের চ্যানেল আছে, 3 বা 4 রকমের হয়তো থাকতে পারে। আমরা 3 রকমেরটা সাধারণত কাউন্ট করি, সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল এবং ক্লোরাইড চ্যানেল। ঠিক আছে, ইন্টারসেলুলার ফ্লুইড এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে যাতে আয়ন পাস করতে পারে সেহেতু 3 রকমের চ্যানেল আছে। আবার এই আয়নগুলো জাস্ট পাস করতে পারে এমন না, এরা পাস করার পথে কিছু হয়তো ওই পারমিয়েবিলিটিও ফেস করে, তাই না, বা কিছু একটা রেজিস্ট্যান্স হয়তো ফেস করে, যেই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে ভ্যারিয়েবল। আমার কথা কি বুঝতে পারতেছেন? এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং ইন্টারসেলুলার ফ্লুইড, হ্যাঁ, এই দুইটার মধ্যে আয়ন চ্যানেল এবং আয়ন পাম্প থাকে, এটা আমরা জানি। তো আমরা আয়ন চ্যানেলের কথা যদি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি একটা সিচুয়েশনে এক রকম ঘটনা ঘটে। যদি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে, তারপর একটি স্টিমুলেশন দেওয়া হয়, তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ইন্টারসেলুলার ফ্লুইডের দিকে সোডিয়াম আয়নগুলা ঢুকতে শুরু করে, আবার একটা সার্টেন পোর্শনে যায় পটাশিয়াম আয়নগুলা বের হইতে শুরু করে। ক্লোরাইড আয়নের এরকম ঢোকা বের হওয়া কিছু একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি যে এই এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং ইন্টারসেলুলার ফ্লুইড এই দুইটার মধ্যে একটা পাথওয়ে আছে, যে পাথওয়েটা হচ্ছে পারমিয়েবল, হ্যাঁ, এবং এই পারমিয়েবিলিটিটা চেঞ্জ হয়, ঠিক আছে। মানে একটা সার্টেন সিচুয়েশনের জন্য হয় পারমিয়েবিলিটি আয়নটার জন্য বাড়বে, অথবা একটা সার্টেন সিচুয়েশনের জন্য হয় পারমিয়েবিলিটি একদম কম হয়ে যাবে, ঠিক আছে। মানে এই দুইটার মধ্যে একটা পাথ আছে, এটা হচ্ছে প্রথম কথা। এবং সেই পাথটা আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না, একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। মানে রেজিস্ট্যান্সটা বাড়তে পারে, কমতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আবার আরেকটা কথা কি, একটা মেমব্রেনের দুই পাশে 2 রকমের চার্জ, তো এইটার মধ্যে আবার একটু ক্যাপাসিটিভ প্রপার্টিও দেখা যায়, ঠিক আছে। এরকম আমরা এটাকে একটা ক্যাপাসিটর দিয়েও হয়তো রিপ্রেজেন্ট করতে পারবো। তার মানে আমাদের টোটাল যে হজকিন হাক্সলে মেমব্রেন মডেলটা আমরা পড়বো, সেখানে আমরা এরকম বেশ কিছু একটা মেমব্রেনকে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করলে সেটা চেহারা দেখতে কেমন হবে সেই জিনিসটাকে আমরা বুঝবো, ঠিক আছে। কি বললাম, যে একটা মেমব্রেনকে, একটা সেল মেমব্রেন যার আইসিএফ আছে, ইসিএফ আছে, এদেরকে যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা দেখতে কেমন হবে আমরা সেটা দেখব। সেই মডেলটার নাম হচ্ছে হজকিন হাক্সলে মেমব্রেন মডেল, ঠিক আছে। আচ্ছা, তো কথা হলো যে এই জিনিসটা আমাদের কেন দরকার হচ্ছে, হজকিন হাক্সলে মেমব্রেন মডেলটা আমরা কেন পড়তেছি, যে আমাদের তো স্বাভাবিকভাবে সেলের মধ্য দিয়ে আয়ন পাস করতে পারে, বা মানে সব কাজ তো ঠিক মতো হচ্ছে, তারপর আমাদের একটা মেমব্রেন মডেল ডেভেলপ করা কেন দরকার হইল। আচ্ছা, এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি করলাম, আমাকে পড়া শেষে বা যে কোনো সময় একটা উত্তর দিয়েন, হয়তো ক্লাস শেষে আমি হয়তো এটা নিজে জিজ্ঞেসও করবো। তো আমরা হজকিন হাক্সলে মেমব্রেন মডেলটা একটু দেখি। এই মেমব্রেন মডেলটার অনেকগুলা স্ট্রাকচার আছে, ঠিক আছে। আচ্ছা, হজকিন হাক্সলে মেমব্রেন মডেলটা কত 1963-তে নোবেল প্রাইজ পাইছিল, ঠিক আছে। 1963-তে এটা পাইছিল নোবেল প্রাইজ, হ্যাঁ। আচ্ছা, তো হজকিন হাক্সের মেমব্রেন মডেলটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ভালো করে বোঝার আগে আমরা এই জায়গাটার দিকে দেখি। এইটা হচ্ছে একটা একজন, ঠিক আছে। সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা একজন, হ্যাঁ। একজনের ভেতরে ফ্লুইডটাকে তারা বলতেছে এক্সোপ্লাজম, আর মাঝখানের অংশটাকে তারা বলতে হচ্ছে মেমব্রেন, ঠিক আছে। এতটুকু আমরা মোটামুটি বুঝি, যে এইখানে মেমব্রেনটাকে মার্কও করে দিছে এবং 2টা লেয়ারও হয়তো দেখানো হয়েছে। তো প্রথমটা হচ্ছে সবার ভেতরে হচ্ছে এক্সোপ্লাজম, তারপরে 2টা লেয়ার, ওই লেয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে মেমব্রেন। আর তারপর হচ্ছে বাইরেরটা হচ্ছে কি, বাইরেরটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এখানে ফিজিওলজিক্যাল সর্ট সলিউশন দিয়ে রিপ্রেজেন্ট করছে, নাম দিয়েছে একটা, ঠিক আছে। আচ্ছা, এরকম অ্যাডমিট দিতে তো ঝামেলা, ক্লাস বারবার একটা ব্রেক হয়ে যায় মাঝখানে, তাই না। সবাই একসাথে জয়েন করলে একটু সুবিধা হয় এই জন্য। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখানে হজকিন হাক্সলে মেমব্রেন মডেলটা পড়তেছি। হজকিন হাক্সলে মেমব্রেন মডেলটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে আমরা প্রথমে
চিন্তা করে নেব একটা একজন, ঠিক আছে? তো এই ইয়েলো মার্ক করা যেটা আছে, ইয়েলো মার্ক করা জিনিসটা হচ্ছে, ইয়েলো মার্ক করা, আচ্ছা, তো আমরা এখানে যে ইয়েলো মার্ক করা জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা একজন। আচ্ছা, সবাই যারা পরে জয়েন করছেন আমি একটু বলি যে আমরা আজকে হজকিন হাক্সলে মেমব্রেন মডেল পড়বো। মানে আমরা জাস্ট সেকেন্ড পেজেই আছি এটার, হ্যাঁ, মানে জাস্ট আমরা মেমব্রেন মডেলটা শুরু করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে মেমব্রেন মডেলের ক্ষেত্রে প্রথম মানে হজকিন হাক্সলে মেমব্রেন মডেলে একটা সাবসেকশন হচ্ছে কেবল মডেল। আমরা প্রথম হচ্ছে কেবল মডেলটা দিয়ে আসলে আমাদের পড়াটা শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো কেবল মডেলটার ক্ষেত্রে প্রথমে আমরা নিচ্ছি, কাউন্ট করতেছি একটা একজনকে। ইয়েলো মার্ক করা জিনিসটা হচ্ছে একটা একজনটার বাইরের দিকে দুইটা লেয়ার থাকবে, বাই লেয়ার লিপিড মেমব্রেন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো ভেতরের অংশটাকে আমরা বলি হচ্ছে এক্সোপ্লাজম, বা এক্সোপ্লাজমকে আমরা হচ্ছে আইসিএফও বলতে পারি, আইসিএফ। হ্যাঁ, তারপর থাকলে আমাদের বাই লেয়ার লিপিড মেমব্রেন, বিএলএম। আচ্ছা, তারপরে আমাদের সল্ট সলিউশন দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ঠিক আছে? আচ্ছা, আর এরপর একটা এক্সপেরিমেন্টাল চেম্বার রাখছে ওরা আর কি, মানে এটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। তারপরে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা যদি এখানে একটা স্টিমুলেশন দিতে চাই, তাহলে আমাদের মানে ভোল্টেজ ক্ল্যাম্প মেথডে যেহেতু আমরা যাব, তো তাহলে আমাদের এই একজনটার মধ্যে একটা স্টিমুলেশন দিতে হবে। স্টিমুলেশনটা আমরা এরকম একটা স্টিমুলেশনটা আমরা কি দিয়ে দিই, সাধারণত ক্যাথোড দিয়ে দিই, তাই না? অ্যানোডটাকে যদি গ্রাউন্ডেড করে রাখি, তাহলে ক্যাথোডটাকে মানে দুইটা হচ্ছে ইলেকট্রোড লাগে আমাদের একটা স্টিমুলেশন দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের ক্যাথোড, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ক্যাথোড দিয়ে আমরা সাধারণত স্টিমুলেশন দিই, এটা আমরা মোটামুটি এখন বুঝি, আশা করি বুঝি আর কি। আচ্ছা, তো আমরা যদি এইখানে স্টিমুলেশন দিই, তাহলে আমরা এটা জানি যে আমাদের স্টিমুলেশন দেওয়া হলে অ্যাকশন পটেনশিয়াল কোন দিকে ফ্লো হবে? দুই দিকেই ফ্লো হবে, তাই না? দুই দিকেই ফ্লো হবে। আচ্ছা, যদি দুই দিকে ফ্লো হয়, তো আমরা ধরে নিচ্ছি যে পজিটিভ কারেন্টটা আমরা এখানে দিচ্ছি, তাই না? কেবল মডেলের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দিচ্ছি কি একটা পজিটিভ কারেন্ট এখানে দিচ্ছি, মানে কারেন্টের কথা যদি চিন্তা করি, কেবল মডেলে কারেন্টের কথা চিন্তা করি, তাহলে একটা পজিটিভ কারেন্টের দিকে দিচ্ছি। তাহলে স্বাভাবিকভাবে সেই পজিটিভ কারেন্টটা দুই দিকে ফ্লো হবে, যেটাকে আমরা আই দিয়ে লিখি, মানে আই মানে কারেন্ট, আর ভেতর দিয়ে যেতে চাই ইন্টার, মানে কি বলে আই দিয়ে কী লিখছে, মানে এক্স্যাক্ট নামটা বলতে পারবো না, মানে ভেতর দিয়ে ইনসাইড দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটাকে হচ্ছে আই দিয়ে দেখানো হয়েছে। তো আমরা যদি ধরে নেই যে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে দুই দিকে, তো আমরা একটা কথা একটু আগে বললাম যে আমাদের মেমব্রেনগুলো ক্যাপাসিটিভ প্রপার্টি শো করে, এটা আমরা অনেকেই জানি এখনও, তাই না? যে মেমব্রেনগুলো ক্যাপাসিটিভ প্রপার্টি শো করে। ক্যাপাসিটিভ প্রপার্টি যদি শো করে, তাহলে ভেতর দিয়ে যদি আই কারেন্টটা ফ্লো হয়, তাহলে বাইরে দিয়েও একটা কারেন্ট ফ্লো হবে, সেটাকে আমরা আইও দিয়ে লিখতে পারি। ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। যদি এইটার মধ্যে দিয়ে পজিটিভ চার্জ ফ্লো হয়, তাহলে আমরা জানি ক্যাপাসিটিভ ইফেক্টের কারণে বাইরেটা দিয়ে নেগেটিভ চার্জ ফ্লো হবে, আর নেগেটিভ চার্জ ফ্লো হওয়ার কারণে ডিরেকশনের জন্য একটা এক্সট্রা মাইনাস দেওয়া হয়েছে, মাইনাস আইও। তো এই ঘটনাটা ঘটবে আর কি, যদি আমরা এই কাজটা আমরা ক্যাবল মডেল, মানে আমরা যদি নিজেরা একটা ক্যাবল মডেল, এরকম একটা ক্যাবল মডেল তৈরি করে ভিতরে একটা স্টিমুলেশন দেই এবং একটা মেমব্রেন থাকে যেটার মধ্যে ক্যাপাসিটিভ প্রপার্টি আছে, তাহলে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে? এখানে যতটুকু দেখলাম এই এক্সপেরিমেন্টে আমরা নিজেরাও হয়তো করতে পারবো, তাই না? আচ্ছা, তো এই কেবল মডেলের এই এক্সপেরিমেন্টটাকে যদি আমরা সার্কিটে নিয়ে যাই, এই কেবল মডেলটাকে যদি আমরা একটা সার্কিট দিয়ে প্রেজেন্ট করতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে কী ঘটনা ঘটবে এটা আমরা মোটামুটি আমরা চিন্তা করতে পারি। এবং ট্রিপলির থেকে যদি কেউ পড়ে আসেন, ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে যদি কেউ আসেন, তাহলে হচ্ছে দুইটা জিনিস আপনাদের খুব ভালোভাবে পরিচিত হওয়ার কথা। একটা হচ্ছে লাম্পড প্যারামিটার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্যারামিটার। লাম্পড প্যারামিটার আর ডিস্ট্রিবিউটিভ প্যারামিটার। লাম্পড প্যারামিটারটা কি? লাম্পড প্যারামিটারটা কি কেউ বলতে পারেন? কেউ কি বলতে পারেন লাম্পড প্যারামিটার? সিস্টেমের পুরাটাকে হচ্ছে মানে একবারে কনসিডার করব, এটা হচ্ছে লাম্পড। হ্যাঁ, পুরো আর ডিস্ট্রিবিউটেড হচ্ছে যে ছোট ছোট ভাগে ভাগ করে, মানে প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে কনসিডারেশনে নিব। হ্যাঁ, এটাই ঠিক আছে, এক্স্যাক্টলি।
আমি খুব সহজে একটা ছবি আঁকি। যদি এইটা একটা টাওয়ার হয়, ট্রিপলির থেকে বুঝতে সুবিধা হয় কি, আর এইটা একটা টাওয়ার হয়, তাহলে এই টাওয়ার থেকে এই টাওয়ারের মধ্যে যদি আমি দুইটা তার টানি, দুইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে এই দুইটা তারের মধ্যে দিয়ে আমরা আঁকার সময় আঁকবো হচ্ছে জাস্ট একটা রেজিস্ট্যান্স, মানে একটা তারকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করব এবং ধরে নিব যে রেজিস্ট্যান্স ওই একটা ভ্যালু, কিন্তু আসলে রেজিস্ট্যান্স ওই একটা ভ্যালু না, জাস্ট রেজিস্ট্যান্স এই তারের এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত পুরাটা জুড়ে আছে, তাই না? রেজিস্ট্যান্স এই পুরাটা জুড়ে আছে। তাহলে এই দুইটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, তখন ক্যাপাসিটিভ ইফেক্টও এই তারের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, মানে পুরাটা জুড়েই এই ক্যাপাসিটিভ ইফেক্টটাও থাকবে। রেজিস্টিভ ইফেক্টটা এবং ক্যাপাসিটিভ ইফেক্টটা তারের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত থাকবে। তো আমি যদি এটাকে লাম্পড আকারে দেখানোর চেষ্টা করি, তাহলে এই পুরা তারটাকে আমি একটা রেজিস্ট্যান্স, মানে দুইটা তারের কথা যদি বলি, তাহলে আমি জাস্ট এরকম সিম্পল একটা সার্কিট আঁকবো, তাই না? এরকম জাস্ট একটা সার্কিট আঁকবো, মানে এটা আসলে আমাদের অ্যাকচুয়াল সার্কিট হবে না, এটা হবে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? বাট আমি যদি অ্যাকচুয়াল সার্কিটটা আঁকতে চাইতাম, তাহলে কি হতো? অ্যাকচুয়াল সার্কিটটা আঁকতে চাইলে আমরা এই সার্টেন একটা অংশ, এটা একটু পরপর রিপিট করতাম, তাই না? এই কাজটা কি করতাম না? মানে মূল ঘটনা আসলে এতটুকুই ঘটে প্রত্যেকটা পোর্শনে, এবং এই পুরা ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট হয়। যদি কখনো ডিস্ট্রিবিউটিভ প্যারামিটারের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্যারামিটার যে এই মানে এই টাওয়ারের কথা চিন্তা করি, তাহলে টাওয়ারের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, মানে দুইটা টাওয়ারের পুরাটা অংশ জুড়ে এই দুইটা তারের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স থাকবে, ক্যাপাসিটেন্স থাকবে, এবং এটা পুরো ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে। আমরা যদি লাম্পড অবস্থায় আঁকি, তাহলে আমরা আঁকবো ইকুইভ্যালেন্ট সার্কিট। আর আমরা যদি লাম্পড না আঁকতে চাই, মানে অ্যাকচুয়াল সার্কিটটা আঁকতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ডিস্ট্রিবিউটিভ প্যারামিটারে চলে যাব। মানে ছোট্ট একটা সার্কিট হবে এবং সেটা রিপিটেটিভ হবে, বারবার প্রতি মুহূর্তে একটু পরপর সেই অংশটা রিপিট হইতে থাকবে। আমরা আশা করি বুঝতে পারতেছি, তাই তো? রিপিট হইতে থাকবে। তো এইখানে আমাদের যে কেবল মডেলটা দেওয়া আছে, এটা আসলে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। বাট ইকুইভ্যালেন্ট সার্কিটটাই কিছুক্ষণ পরপর রিপিট হয়। যদি রিপিট হয়, তাহলে তখন সেটাকে আমরা বলবো এটা আসলে ডিস্ট্রিবিউটিভ প্যারামিটারটাকে পুরোটা প্রেজেন্ট করতে পারছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন যদি এই ঘটনা ঘটে, তাহলে আমরা এখন এইটার সাথে এটাকে ইকুইভ্যালেন্ট করার চেষ্টা করব। তো ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়, মানে আই দিয়ে দেখানো হচ্ছে। আর এগুলো যদি ক্যাপাসিটিভ ইফেক্ট আছে, তার মানে এখানে কিছু ম্যাগনেটিক ফিল্ডও হয়তো থাকবে, মানে আমাদের ফ্লাক্স থাকবে এখানে, তাই না? ফ্লাক্স ডিস্ট্রিবিউশন, মানে এখানে ফ্লাক্স থাকবে। এর ইকুইভ্যালেন্টটাকে আমরা আসলে ফাই আই দিয়ে লিখতেছি, ঠিক আছে না? I0টাকে আমরা φ0 দিয়ে লিখতেছি, ফাই দিয়ে আমরা ফ্লাক্স প্রেজেন্ট করি, ঠিক আছে? আচ্ছা, তো আই এবং মানে এই ফাই আই এবং φ0 বা ফাই আই এবং φ0, এই দুইটার মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স হবে, সেটাকে আমরা দিয়ে কী লিখছি? ভিএম মানে হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। দুইটা মেমব্রেনের মধ্যে, মানে এটা আসলে এই ক্যাপাসিটিভ ইফেক্টটা দুইটা মেমব্রেনের, মানে বাইলেয়ার লিপিড মেমব্রেন যেটা, এই দুইটা মেমব্রেনের মধ্যেই তো এক্সিস্ট করবে, তাই না? ভেতরেরটা হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে আই, আর বাইরে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে I0, আর দুইটার মধ্যে দিয়ে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। তাহলে কারণ একটার মধ্যে দিয়ে পজিটিভ চার্জ ফ্লো করবে, বাইরে দিয়ে নেগেটিভ চার্জ ফ্লো করবে, তো সেক্ষেত্রে হচ্ছে এই দুটোর মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স দেখা যাবে, পটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমরা ভিএম দিয়ে লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই ভেতরের কারেন্টটা ফ্লো করার সময় সে কিছু রেজিস্ট্যান্স ফিল করবে, তাই না? স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স ফিল করার কথা, সেটাকে স্মল আর আই দিয়ে লেখা হয়েছে। আর যদি এই ঘটনা ঘটে, তাহলে এটা আমরা বুঝতে পারছি বাইরের রেজিস্ট্যান্সটাকে আমরা RO দিয়ে লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে এই দুইটা কারেন্টের মধ্যে, আই এবং I0 মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স দেখতে পাবো। বাট এই দুইটার মধ্যে এই চার্জ ফ্লো হওয়ার কারণে দুইটার মধ্যে একটা ফ্লাক্স ডিফারেন্স থাকবে, তাই না? এই দুইটার মধ্যে একটা ফ্লাক্স কাজ করতে থাকবে, তাই না? একটা ফ্লাক্স কাজ করতে থাকলে এর মধ্যে কিছু ম্যাগনেটিক ফিল্ড ফ্লো করবে, হ্যাঁ, বা ম্যাগনেটিক কারেন্ট ফ্লো করবে আমরা যদি বলি। তো এই কারেন্টটাও কিছু রেজিস্ট্যান্স, কিছু ক্যাপাসিটেন্স এগুলা ফিল করবে। তো ক্যাপাসিটেন্সটাকে আমরা CM দিয়ে লিখি, আর এই পথের রেজিস্ট্যান্সটাকে আমরা RM দিয়ে লিখি, হ্যাঁ। আর হচ্ছে একটা মেমব্রেন ভোল্টেজ আছে, দুইটা মেমব্রেনের মধ্যে অলরেডি একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে, সেই ভোল্টেজ ডিফারেন্সটাকে আমরা
ইএম দিয়ে লিখি। ইএমটাকে আমরা আসলে কি দিয়ে, ইএমটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা সাধারণত বলি হাফ সেল পটেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে রেড মার্ক যে অংশটুকু করলাম, যেই প্যারামিটারগুলা, আপনারা প্রত্যেকটা প্যারামিটারের মানে উৎস, অরিজিনটা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের ফাই আইটা কি হবে? ফাই আইটা হচ্ছে আই এর ইকুইভ্যালেন্ট, ফাই জিরোটা হবে আই জিরোর ইকুইভ্যালেন্ট। তো এই কারণে এই দুইটার মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে, সেই ভোল্টেজ ডিফারেন্সটাকে বলতেছি আমরা ভিএম। হ্যাঁ, আর এই দুইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার সময় যে রেজিস্ট্যান্সটা ফিল করবে সেই দুটো হচ্ছে আর আই এবং আর জিরো। আর এই ফ্লাক্স যেটা, এই ইন্টারনাল কারেন্ট এবং এক্সটার্নাল কারেন্ট, এই দুইটার মধ্যে দিয়ে বেসিক্যালি চার্জ ফ্লো হওয়ার কারণে একটা ফ্লাক্স ডিফারেন্স থাকবে। ফ্লাক্স ডিফারেন্সটা কিছু রেজিস্ট্যান্স ফিল করবে, সেটাকে আমরা দিয়ে আর এম দিয়ে লিখছি। কিছু ক্যাপাসিটিভ ইফেক্ট থাকবে, মানে প্রত্যেকটা মেমব্রেনই ক্যাপাসিটরের মতো কাজ করে, সেটাকে আমরা সিএম দিয়ে লিখছি। এবং এই দুটোর মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকে, সেটাকে আমরা বলি ভিএম। ভিএম বা ইএম, সরি ইএম, ভিএম না। ইএম এর অরিজিন আমরা পরে অনেক ডিটেলসে পাবো ইএমটা আসলে কী জিনিস। ঠিক আছে, ইএমকে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি হাফ সেল পটেনশিয়াল। এটাকে হাফ সেল পটেনশিয়াল বলার একটা কারণ আছে। ইএমকে হাফ সেল পটেনশিয়াল বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে ক্যাথোডে হাফ আর অ্যানোডে হাফ, এই পুরোটা মিলে আসলে মানে একটা পুরো পটেনশিয়াল তৈরি হয়। হাফ সেল পটেনশিয়াল এখান থেকে আসছে, ইলেকট্রোড দুইটা। হ্যাঁ, তো দুইটা ইলেকট্রোড দুই রকমের পটেনশিয়াল পায় দুই জায়গায়। একটা হচ্ছে ইএম, মানে এখানে অ্যানোডে হচ্ছে একটা ইএম পায়, ক্যাথোডেও এমন একটা ইএম তৈরি হয়, এবং দুইটা ইএমের একটা আলাদা ইফেক্ট আছে, ওইটা আমরা পরে ডিটেলসে পড়বো। বাট এটাকে আমরা হাফ সেল পটেনশিয়াল দিয়ে আপাতত প্রেজেন্ট করতেছি। আচ্ছা, তাহলে আই এদিক দিয়ে ফ্লো করবে, আই জিরো এদিক দিয়ে ফ্লো করবে। তো আমরা বুঝতে পারতেছি যে আই স্ট্রেট লাইনে ফ্লো করতে পারবে, বাট মাঝখানে যেহেতু আরেকটা পাথ আছে, তাহলে অবশ্যই মাঝখান দিয়েও কিছু কারেন্ট ফ্লো করতে পারবে মেমব্রেনের ইন্টার আইসিএফ থেকে ইসিএফের মধ্যে কি একটা পাথ থাকবে, যেটার মধ্যে দিয়ে হচ্ছে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করে যাইতে পারবে। তো এই কারেন্টটাকে আসলে আমরা আইএম দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং আইএম আসলে দুইটা পাথে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আইএমসি এই ধরনের নাম দিয়ে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো আমরা এতক্ষণ যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে কেবল মডেল। ঠিক আছে, তো কেবল মডেলটা যদি আমরা তৈরি করি, তাহলে কেবল মডেলের মধ্যে দিয়ে এই ধরনের পুরো ঘটনাটা ঘটবে, এবং এই ধরনের প্যারামিটারগুলো আসলে ওখানে জেনারেট হয়ে যাবে। যদি আমি একটা স্টিমুলেশন দিই, তাহলে সাথে সাথে এই ধরনের প্যারামিটারগুলো আমরা ওখান থেকে মেজার করতে পারবো। হ্যাঁ, এবং আমরা চাইলে হয়তো এটাকে সিমুলেশনও করতে পারবো, মানে একটা কেবল মডেলের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এই ভ্যালুগুলো থাকলে ওটাকে আমরা হয়তো সিমুলেশনও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে যে নামগুলো বললাম, এখানে এই প্রত্যেকটা প্যারামিটারের নাম বা ডিটেলস হয়তো লেখা আছে, তো ওইটা আমরা হয়তো বুঝতে পারবো। তো কেবল মডেল হচ্ছে আমাদের হস্কিন হাক্সলে মেমব্রেন মডেলের একটা সাবসেকশন। হস্কিন হাক্সলে মেমব্রেন মডেল একটা বড় মডেল, তার একটা ছোট অংশ হচ্ছে কেবল মডেল। কেবল মডেলটাকে একদম ইনিশিয়াল অবস্থায় আছে কেবল মডেলটা। এখন আমরা কেবল মডেলটাকে কিছুটা ডেভেলপ করতে পারি। কীভাবে করতে পারি, যে আমরা ঠিক আছে এই জিনিসগুলো পড়লাম, বাট এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। মানে দুইটা কারেন্ট মানে আই এবং আই জিরো, আই থেকে আই জিরোতে আসছে যে কারেন্টটা, সেটাকে আমরা বলছি আইএম। তো এই আইএমটা যেই পথে ফ্লো করতে পারে, এই পথটাকে আমরা একটু ভেঙে প্রত্যেকটা আয়নের জন্য আলাদা আলাদা পথ ক্রিয়েট করে ফেলতে পারি, তাহলে হয়তো সেটা এটার থেকে একটু বেটার হবে। ঠিক আছে, আচ্ছা, কিছুক্ষণ লেকচার দিলাম, কে কি বুঝছেন বা কি বুঝছেন না, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কেউ কিছু জিজ্ঞেস করতে চান বা কিছু বুঝেন নাই বা এমন কোনো কোশ্চেন আছে কারো কাছে? হ্যাঁ, আস্তে আস্তে লিভ দিয়ে যাচ্ছে সবাই, এটা একটা ভালো লক্ষণ। কেউ কিছু জিজ্ঞেস করতে চান? সালমান আজিজ, কি খবর? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমরা তো মেমব্রেন মডেল পড়তেছি, হস্কিন হাক্সলে মেমব্রেন মডেল। তো মেমব্রেন মডেল নিয়ে আপনার কি অনুভূতি, কি কোশ্চেন? স্যার ওই কিছুটা বুঝতে পারছি, পুরোটা বুঝতে পারিনি স্যার, এই কারণে স্যার এখনো স্যার কিছু বলতে পারতেছি না যে অনুভূতি কিরকম। তো পুরোপুরি স্যার ভালো মতো আবার যখন রেকর্ডটা দেখবো তখন স্যার বুঝতে পারবো আসলে। ঠিক আছে, মমসাদ আহমেদ, আপনি তো আগে জয়েন করছেন, বলেন আপনার কি অনুভূতি?
স্যার ওয়ালাইকুম আসসালাম। বলেন কি অনুভূতি, কি ধারণা মেমব্রেন মডেল সম্পর্কে, ওয়াজকিন আইসেল মডেল সম্পর্কে? স্যার এটা একটু ডিটেইলস পড়লে পরে হয়তো ক্লিয়ার করে বলতে পারবো স্যার। আচ্ছা, সবারই একই অবস্থা, বুঝছি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো মেমব্রেন মডেলটা আমরা কিছুটা আর কি আইডিয়া নিতে পারছি হয়তো, যারা ফলো করছেন তারা। আচ্ছা, তো মেমব্রেন মডেলটাকে আমরা আসলে আরেকটু, এই ক্যাবন মডেলটাকে আমরা আসলে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করব। ডেভেলপ করে আমরা আসলে প্রত্যেকটা আয়নের জন্য একটা একটা করে পাথ দেখানোর চেষ্টা করব। এখানে পাথ দেখানো হয়েছে আইসিএফ থেকে ইসিএফ এর দিকে একটা পথ, হ্যাঁ, কিন্তু আমরা আসলে 3টা আয়ন যদি নেই বা 4টা আয়ন যদি নেই, তাহলে ডেভেলপ হবে 4টা পথ এবং সার্কিটটা আরেকটু কমপ্লেক্স হয়ে যাবে, সিমুলেশন করাটা আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা, এটা যেহেতু 1963-তে নোবেল প্রাইজ পাইছে, হ্যাঁ, তো আপনি যদি একটা মেমব্রেন মডেল দিতে পারেন, যেমন ধরেন মমসাদ একটা মডেল দিল, তাহলে ওইটার নাম হয়ে যাবে মমসাদ মেমব্রেন মডেল। সেটা হয়তো 2030 বা 30 বা 31 সালে হয়তো নোবেল প্রাইজ পাইতেও পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কিছু কথাবার্তা লেখা আছে। আমরা হচ্ছে নার্নস ইকুয়েশনটাকেই হয়তো এখানে মানে এই এমনভাবে নিয়ে আসার চেষ্টা করব যেন আমাদের মডেলটা নার্নস ইকুয়েশনটাকে ভেঙে না ফেলে, নার্নস ইকুয়েশনটাকে যেন ফলো করে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে যদি এই মডেলটার দিকে তাকাই, তাহলে এখন মডেলটাকে আমরা হয়তো কিছু বুঝতে পারবো। যদি এখানে ডিটেলসে আঁকা নাই, তাহলে আমরা এটা বুঝি যে এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে, এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে আই আই, আর এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে আইও। এটা আমরা মোটামুটি বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে যে কারেন্টটা, যেই ডিফারেন্স মানে আই এর জন্য যে আই এর জন্য যে ফ্লাক্সটা তৈরি হয় সেটাকে আমরা বলছি ফাই আই, আর আই ওর জন্য যে ফ্লাক্সটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি ফাই ও। তো এই দুইটার মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে। এখানে একটা ইরোর আছে, ইরোরটা হচ্ছে এটা ইকুয়াল দেওয়া যাবে না, এটা আসলে সমানুপাতিক দিলে বেটার, তাই না। যে দুইটা ফ্লাক্সের ডিফারেন্স, যে ভোল্টেজ মেমব্রেন ভোল্টেজটা আমরা পাবো, এটা হচ্ছে দুইটা ফ্লাক্স ডিফারেন্সের সমানুপাতিক। এবং আই আই এবং আই ও এর মধ্যে দিয়ে যে কারেন্টটা, মানে আই আই থেকে যে কারেন্টটা ডিভাইডেড হয়ে আই ওতে আসবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আই এম, তাই না। এটা আমরা এখন মোটামুটি বুঝতে পারবো, এটা হচ্ছে আই এম। তো আই এম একটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যায়, সেটা আমরা একটু আগেও দেখছি, সিএম, এবং সে আরও 3টা পথে যাইতে পারে। 3টা পথে একটা সোডিয়াম আয়নের জন্য যে কারেন্টটা ফ্লো হয়, পটাশিয়াম আয়নের জন্য যে কারেন্টটা ফ্লো হয়, এবং আইএল দিয়ে লেখা হচ্ছে আদার্স, মানে এটা জাস্ট ক্লোরাইড না, আইএল মানে হচ্ছে আদার্স দিয়ে লেখা হচ্ছে যে ক্লোরাইডের জন্য যে আয়নগুলো ফ্লো হয়, যে কারেন্টটা ফ্লো হয়, ঠিক আছে। তো এই 3টা কারেন্ট ফ্লো হয়, এবং এই 3টা কারেন্ট 3টা রেজিস্ট্যান্স, এখানে এই বক্স দিয়ে যেগুলো দেখানো হচ্ছে এগুলোকে রেজিস্ট্যান্স বললে ভুল হবে, এগুলোকে আসলে ইম্পিডেন্স বললে বেটার, ঠিক আছে। আচ্ছা, তো এই জিএনএ, জিকে, জিএল বা রেজিস্ট্যান্সও বলতে পারি আমরা, খুব একটা সমস্যা নেই, হ্যাঁ। তো এই 3টা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এরা ফ্লো করে, তাই না, 3টা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করে। এখন সোডিয়াম আয়নের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা এটিকে রেজিস্ট্যান্স দিয়ে না লিখে জি দিয়ে লিখতেছি। জি দিয়ে লেখা হয় সাধারণত কন্ডাক্টেন্সকে, তাই না। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জানি, আর ইকুয়াল টু ভি বাই আই, তাই তো, আর ইকুয়াল টু ভি বাই আই। আর তাহলে যদি আমরা কন্ডাক্টেন্সের কথা চিন্তা করি, তাহলে কন্ডাক্টেন্সের ক্ষেত্রে আমাদের এটা উল্টো হয়ে যাবে, জি ইকুয়াল টু আই বাই ভি, রাইট, জি ইকুয়াল টু হচ্ছে আই বাই ভি, এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন জিএনএ বা সোডিয়ামের ক্ষেত্রে এই কন্ডাক্টেন্সটা কত হবে, সোডিয়াম আয়নের ক্ষেত্রে আইএনএ ডিভাইডেড বাই ভিএম মাইনাস ভিএনএ। তো এটা আমরা বুঝতে পারতেছি এখন, তাই না, না বোঝার মতো কিছুই নেই এখানে। তো জিকের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। এইদিকে এই ব্যাটারিগুলোতে আপনারা ইচ্ছা মতো চার্জ দিতে পারেন, মানে পজিটিভ নেগেটিভ উল্টাপাল্টা করে দিতে পারেন, সমস্যা নেই, বাট আমাদের সাইনটা আসলে ওইভাবে দেওয়াটা উচিত আর কি, ঠিক আছে। মানে এখানকার সাইনটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে সেটা আসলে হিসাব করেই দেওয়া উচিত, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে আসলে যেহেতু উল্টা করে দেওয়া হয়েছে, এখানে আসলে একটা প্লাস সাইন দিলে এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হইতো, বাট এগুলো যেহেতু ভ্যালু আছে আলাদা, তো ভ্যালু যেহেতু আমরা এখন জানি না, বাট আমরা পড়ার জন্য বুঝতেছি যে এখানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে এই 2টা ভোল্টেজের ডিফারেন্স আর উপরে হচ্ছে কারেন্ট, মানে কারেন্টটাকে 2টা ভোল্টেজের ডিফারেন্স দিয়ে ভাগ করলেই আমরা আসলে পেয়ে যাব, এটা আমরা মোটামুটি বুঝি, ঠিক আছে। তাহলে জিএনএ, জিকে, জিএল এরা কোত্থেকে আসলো এটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি,
তাই না? তো এটা আমাদের আশা করি না বুঝতে পারার মতো কিছু নেই। আচ্ছা, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট আই হচ্ছে একটা ফর্মুলা ফলো করে, আই ইকুয়াল টু সি ডিভি ডিটি, না? আই ইকুয়াল টু সি ডিভি নিচে ডিটি, তাই না? আই ইকুয়াল টু সি ডিভি ডিটি। ঠিক আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা জানি কারেন্ট। তো আমরা যদি টোটাল কারেন্টটা হিসাব করতে চাই আই এমটা আসলে কত হবে, তাহলে এই আই এমটা হবে এই চারটা কারেন্টের যোগফল, আইসি প্লাস আইএনএ প্লাস আইকে প্লাস আইএল। তাহলে আইসি ইকুয়াল টু কী হবে? আইসি ইকুয়াল টু হচ্ছে এই যে এটা, আইসি ইকুয়াল টু সিএম ডিভিডিটি। তারপর আইএনএ ইকুয়াল টু কী হবে? এই যে এখান থেকে আমরা আইএনএর ভ্যালুটা পাবো জিএনএ ইন্টু ভিএম মাইনাস ভিএনএ। ঠিক আছে, আইএনএ জিকে জিএল। তো এই হচ্ছে আমাদের টোটাল কারেন্ট যেটা ফ্লো হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে পাবো, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি হজকিন-হাক্সলে মেমব্রেনের মডেলের একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন কথা হলো যে এইখানে যে আমরা জিএনএ জিকে জিএল এই ভ্যালুগুলো নিচ্ছি, এই ভ্যালুগুলো কি ফিক্সড? হ্যাঁ, এই ভ্যালুগুলো কিন্তু ফিক্সড না। এই ভ্যালুগুলো হচ্ছে পারমিয়েবিলিটির সাথে সাথে চেঞ্জ হবে, তাই না? আমাদের যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় থাকবে তখন এই ভ্যালুগুলো হবে একরকম, যখন হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল আমি একটা স্টিমুলেশন দিয়ে দিব তখন জিকে জিএনএ এই ভ্যালুগুলো হয়তো আমাদের চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের কারেন্টের ভ্যালুও চেঞ্জ হবে। বাট ওভারঅল আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এখানে ছোট একটা ম্যাথের মতো করা আছে, এটা আপনি একটু দেখে নিন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হজকিন-হাক্সলে মেমব্রেনের মডেলটা মোটামুটি পড়ছি আর কি। হ্যাঁ, তো হজকিন-হাক্সলে মেমব্রেনের মডেল থেকে যেহেতু আমাদের সার্কিটের ধারণাটা কিছুটা আসে, তো সার্কিটের ধারণাটাকে আমরা কি কোনোভাবে অ্যাকশন পটেনশিয়ালে নিয়ে আসতে পারি কি না, মানে পুরো ঘটনাটা অ্যাকশন পটেনশিয়াল আসলে কেমন হবে, অ্যাকশন পটেনশিয়াল। কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন জিজ্ঞেস করেন। স্যার, ওই যে আইসি পাথওয়ের ক্ষেত্রে শুধু ক্যাপাসিটেন্স কেন, এখানে ভোল্টেজ বা হচ্ছে কন্ডাক্টেন্স এই জিনিসগুলো আসলো না? আইসি এর বলতে বুঝলাম না, এই যে আইসি যেটা জি স্যার, হ্যাঁ, এখানে ক্যাপাসিটেন্সটা নিচ্ছি, বাকিগুলোর ক্ষেত্রে ক্যাপাসিটেন্স নেইনি, মানে দুইটা দুই রকম। বাকিগুলা বলতে আইএনএ আইকে আইএল। আইএনএ আইকে আইএল এরা হচ্ছে চ্যানেলের মধ্যে দিয়ে পাস করে, এগুলো হচ্ছে পথ। ঠিক আছে, আর আইসি তো পাস করতে পারে না। আইসি হচ্ছে ক্যাপাসিটিভ কারেন্ট কিভাবে ফ্লো করে? ও আচ্ছা, জি স্যার। তো মেমব্রেনের এক পাশে পজিটিভ ভোল্টেজ জমা হয়, আরেক পাশে নেগেটিভ ভোল্টেজ জমা হয়, সেইটা হচ্ছে আমাদের আইসি। আপনারা কি জানেন যে ক্যাপাসিটিভ কারেন্ট আসলে কীভাবে ফ্লো করে? মানে আমরা জানি তো ক্যাপাসিটির মাঝখানে তো ফাঁকা জায়গা, না? দুইটা প্লেট, মাঝখানে তো ফাঁকা জায়গা। হ্যাঁ, মাঝখানে তো ইলেকট্রন ফ্লো করার মতো কোনো রাস্তা নাই, তাহলে কারেন্টটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করে কিভাবে? এটা কি কেউ বলতে পারেন? স্যার, এসি ছাড়া তো পাস করবে না। হ্যাঁ, এসি ছাড়া পাস করবে না, কিন্তু এসি কারেন্টটা কি আসলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করে? মানে ইলেকট্রন বা আয়ন এমন কোনো কিছু কিন্তু ক্যাপাসিটরকে ক্রস করতে পারে না। এক্স্যাক্টলি পাস করেন না, যেটা হয় স্যার, ধরলাম এসি এর জন্য এসির যে পজিটিভ যেটা একটা পজিটিভ সাইকেল একটা নেগেটিভ সাইকেল। হ্যাঁ হ্যাঁ, তো স্যার পজিটিভ সাইকেলের সময় স্যার চার্জ জমা হয়, নেগেটিভ সাইকেলের সময় স্যার এখন উল্টা পোলারিটি সেহেতু যে চার্জটা জমা হয়েছে ওইটা স্যার আবার রিলিজ হবে। এভাবে করে স্যার মানে কারেন্ট পাস হচ্ছে বলে মনে হয়, কিন্তু এক্স্যাক্টলি পাস হয় না। হ্যাঁ, আসলে ক্যাপাসিটরের মধ্যে মূল ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে অসিলেশন হয়। ক্যাপাসিটরের একটা প্লেটে পজিটিভ চার্জ আসতে থাকে যাইতে থাকে, তো ওইটাকে ফলো করে আরেকটা প্লেটে নেগেটিভ চার্জ আসতে থাকে যাইতে থাকে। ঠিক আছে, ওই জিনিসটাকে জাস্ট ফলো করে, তাই না? তো আমাদের মেমব্রেন যেটা, এটার মধ্যে হচ্ছে ওইরকম একটা ক্যারেক্টারিস্টিক আছে, ভেতর দিয়ে যদি পজিটিভ কারেন্ট ফ্লো করে তাহলে বাইরে দিয়ে নেগেটিভ কারেন্ট ফ্লো করবে, সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ ইফেক্ট। ঠিক আছে, আর বাকি যেগুলা যে আইএনএ আইকে আইএল এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল পাথ, মানে এর মধ্যে দিয়ে আয়নই ফ্লো করবে, কিন্তু ক্যাপাসিটির মধ্যে দিয়ে কিন্তু আয়ন বা চার্জ এর কিন্তু ফ্লো করতে পারে না। এটা একটা ম্যাগনেটিক ফিল্ড জাস্ট অসিলেট করতে থাকে দুইটা প্লেটের মধ্যে, এটাই। ঠিক আছে, আশা করি যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন সে হয়তো আশা করি উত্তরটা বুঝতে পারছেন মোটামুটি। আচ্ছা, তাহলে এখন আমরা হজকিন-হাক্সলে মেমব্রেনের মডেল থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন তৈরি করলাম, আর তৈরি করার পরে আমরা আসলে সার্কিটের ধারণায় আসলাম যে আচ্ছা ঠিক আছে, একটা মেমব্রেনকে হয়তো সার্কিট দিয়েও প্রেজেন্ট করা যাইতে পারে। সার্কিট দিয়ে যদি প্রেজেন্ট করি তাহলে হয়তো আমাদের
এই ঘটনাটা ঘটবে। এবং যখন যদি আমরা অ্যাট রেস্টে থাকি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, তো এখানে ডিটেলসে আঁকা হয়নি, বাট যদি আমরা আঁকি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় একটা ক্যাপাসিটেন্স থাকবে আর 3টা পথ থাকবে। রেস্টিং মডেল পটেনশিয়াল অবস্থায় মানে অ্যাট রেস্ট রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ইন্টারসেলুলার ফ্লুইডটা থাকে নেগেটিভ, মানে আইসিএফ থাকে নেগেটিভ, আউটার থাকে পজিটিভ, ঠিক আছে? মানে আইসিএফ হচ্ছে নেগেটিভ আর ইসিএফ হচ্ছে পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের এইখানে হচ্ছে আমাদের এই যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, এরা হচ্ছে অফ থাকে, তাই না? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় এগুলো হচ্ছে অফ। তাহলে জিএন এর ভ্যালু তখন আসলে তখন কত? তাহলে 0, তাই না? জিএন এ জিকে এই দুইটার ভ্যালু আসলে 0, মানে এদের মধ্যে দিয়ে আসলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় কোনো পথই নাই, কিছুই ফ্লো করবে না। বাট জিএলটাকে ভ্যালুটা 0 ধরে নাই, কেন ধরে নেই? ধারণা করে নিচ্ছে যে কিছু আয়ন হয়তো পাস করতে থাকবে, সেটা খুব সিগনিফিকেন্ট না, বাট খুবই সামান্য পরিমাণ আয়ন হয়তো পাস করতে থাকবে, মানে খুব সামান্য পরিমাণ আয়নের জন্য একটা পথ হয়তো তখন খোলা থাকবে। আচ্ছা, আর যখন আমরা হচ্ছে একটা স্টিমুলেশন দিলাম, তখন এই স্টিমুলেশন দেওয়ার সাথে সাথে কী হলো, এই পজিটিভ চার্জটা কমতে থাকলো, নেগেটিভ চার্জটা কমতে থাকলো, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স প্রথমে 70 ছিল, এখন এটা 55-এ যাওয়ার চেষ্টা করতেছে, মানে চার্জগুলো একটু কমে যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? কমে যাওয়ার চেষ্টা করতেছে। তো এটাকে আমরা বলছি অ্যাপ্রোচিং থ্রেশহোল্ড। যখন থ্রেশহোল্ডে যাওয়ার চেষ্টা করতেছে তখন হয়তো এই যে এখানে যে এই পথটা এটা আসলে বন্ধ হইতে থাকবে না, এখানে এটা বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাপ্রোচিং থ্রেশহোল্ড। বাট যখন একটা সময়ে সে থ্রেশহোল্ডে পৌঁছায় গেল, একটা সময়ে যখন সে থ্রেশহোল্ডে পৌঁছায় গেল, তখন আমরা কি জানি, থ্রেশহোল্ডে পৌঁছায় গেলে পুরো জিনিসটা আসলে এই দুইটা স্টেজেই থাকবে, এটা হচ্ছে পোলারাইজড। প্রথম দুইটা মানে এ আর বি অবস্থায় এরা হচ্ছে পোলারাইজড, এ আর বি অবস্থায় এরা হচ্ছে পোলারাইজড। বাট এটা যখন থ্রেশহোল্ডে পৌঁছায় যায় তখন সেটা আসলে আমরা বলি ডিপোলারাইজেশন হচ্ছে, তাই না? মানে ডিপোলারাইজড হচ্ছে। আর ডিপোলারাইজ যখন হয় তখন আমরা জানি যে উপরের চার্জটা হয়ে যাবে নেগেটিভ আর নিচের চার্জটা হয়ে যাবে পজিটিভ। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা বুঝতে পারতেছি তখন সেই সময় কি ঘটনা ঘটে, তখন হচ্ছে সোডিয়াম আয়নটা আসলে খুব বেশি পরিমাণে ফ্লো করতে থাকে, মানে ইনফ্লাক্স হয়, তাই না? মানে বাইরের থেকে, যে আউটার লেয়ার থেকে, মানে আউটার মেমব্রেন থেকে ইনার মেমব্রেনের দিকে সে ফ্লো করতে থাকে সোডিয়াম আয়নটা, ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম আয়নটা তো ডিপোলারাইজড হলে ক্যাপাসিটরের চার্জটা উল্টা হয়ে যায়, তখন ক্যাপাসিটিভ কারেন্টটা উল্টার দিকে ফ্লো করার চেষ্টা করে, ওই ডিরেকশনটা উল্টার দিকে হয়ে যায়, এটা আমরা মোটামুটি বুঝি, ঠিক আছে? আবার যখন রিপোলারাইজেশন ঘটে তখন আসলে পুরো প্রসেসটা আবার উল্টায় যায়। কীভাবে উল্টে যায়? সোডিয়াম আয়ন তো তখন বন্ধ হয়ে গেছে, সোডিয়াম আয়ন চ্যানেল তো তখন বন্ধ হয়ে গেছে, তখন পটাশিয়াম আয়নটা আবার অ্যাক্টিভ হয়ে যায়। পটাশিয়াম আয়নটা ইনার লেয়ার থেকে আউটার লেয়ারের দিকে যাওয়ার চেষ্টা করে এবং আমাদের রিপোলারাইজেশনের একটু পরে আবার আমাদের জিনিসটা হাইপার পোলারাইজেশনের মাধ্যমে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে আসে। তখন আমাদের এই গেটটা মানে এই মানে আই এবং আইও এই দুইটা ফ্লো হয়, বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো মূল ঘটনাটা হচ্ছে আমাদের একটা অ্যাকশন, আমরা হজকিন হ্যাক্সলে মেমব্রেন মডেলটা বুঝতে পারছি, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশনও বুঝতে পারছি, এবং এই ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশনটাকে বা এই সার্কিটটাকে আমরা অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে। অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে কার ভ্যালু কীভাবে চেঞ্জ হবে, কোন চ্যানেলটা অন হবে, কোন চ্যানেলটা অফ হবে, ওই জিনিসটাকে আর কি মোটামুটি এখানে একটা প্রেজেন্ট করা হয়েছে। এটাকে আমরা বুঝতে পারছি আশা করি, তাই না? আচ্ছা আচ্ছা, তো সিলিন্ড্রিক্যাল প্রসেস অফ চ্যানেল ওপেনিং অ্যান্ড ক্লোজিং, একটু আগে যে কথাগুলো বললাম ওইগুলোই আসলে এখানে বলা আছে, হ্যাঁ ওইগুলো আসলে এখানে বলা আছে, মানে কোথায় র্যাপিড রাইজিং হবে, র্যাপিড রাইজিংয়ের পর ডিপোলারাইজেশন হবে, তারপর রিপোলারাইজেশন হবে, এটা বলা আছে এখানে। প্রথমে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় থাকলো, তারপর স্টিমুলেশন দিলাম, থ্রেশহোল্ড ক্রস করলো, থ্রেশহোল্ড ক্রস করার পরে সোডিয়াম আয়নগুলো পাস করতে শুরু করলো, তারপর ভিএমটা বেড়ে গেল, এটা তার পিকে পৌঁছে গেল, তারপর সোডিয়াম চ্যানেল স্টপ হয়ে গেল, পটাশিয়াম আয়ন অনেক পরিমাণে বের হতে থাকলো, রিপোলারাইজেশন হতে থাকলো, তারপর আমাদের হাইপার পোলারাইজেশন হয়ে তারপর সেটা আবার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় চলে আসলো। তো এটা একটা সাইকেল দেখানো হয়েছে, বাট এই সাইকেলটা মোটামুটি আমরা এখন আশা করি সবাই বুঝি, তাই না? কীভাবে এই সাইকেলটা আসলো। তো এই জিনিসটাকে, এই প্লটটা হয়তো আমরা এর আগেও দেখছি। তাইলে আচ্ছা, এখন একটু থামা দরকার আমার মনে হয়, কারণ অনেকক্ষণ বেশ কথাবার্তা বললাম, ঠিক আছে? আশা করি যারা ফলো করছেন তারা কিছুটা বুঝতে পারছেন, যাই হোক কিছুটা হয়তো বুঝতে পারছেন। তো এখন না হয় একটু এলোমেলো গল্প করি। সবার কি খবর, কেমন আছেন সবাই? অর্পিতা রয়, কি খবর, কেমন আছেন?
অর্পিতা রয় নাই। জাহানার আফরোজ চুমকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন স্যার? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাইরে গরম অনেক বেশি, আজকে বোধহয় 41 বা 42 ডিগ্রি টেম্পারেচার। আশা করি যে 1-2 দিনের মধ্যেই বৃষ্টি হবে ইনশাল্লাহ, এবং টেম্পারেচার হয়তো সহনীয় পর্যায়ে চলে আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আপনারা প্রার্থনা করতে থাকেন, কারো সম্ভব হইলে 1-2টা গাছ বুনেন। মানুষ গাছ টাছ কেটে ফেলতেছে, বাট এটা আসলে ঠিক হচ্ছে না। ঠিক আছে, যাই হোক। তো আমরা দেখি এরপরের অংশটুকু আসলে দেখা বোঝার চেষ্টা করি এরপরে আসলে কি দেখানো হয়েছে। জিনিসগুলো আস্তে আস্তে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, তাই না? আপনাদের কি এমন মনে হচ্ছে আমি জানি না। আচ্ছা, তো আমরা প্রথম ফিগারটা আমরা বুঝি, এটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালের ফিগার, তাই না? কেউ যদি কন্টিনিউয়াসলি একটু রেসপন্স করতে থাকেন তাহলে আমার জন্য একটু লেকচার দিতে সুবিধা হয়। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, প্রথম ফিগারটা আমরা বুঝি অ্যাকশন পোটেনশিয়াল, ভিএম। আর ভিএমটা কোত্থেকে আসবে, ভিএম। এখন আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করতেছি যে এই যে অ্যাকশন পোটেনশিয়ালে আমরা এই পুরো সাইকেলটা দেখলাম, এই প্রত্যেকটা কারেন্টের ফিগার আমরা এখন দেখার চেষ্টা করব। ঠিক আছে? মানে ভিএম এর ফিগার কেমন হয় এটা আমরা জানি, টাইমের সাথে সাথে ভিএম কীভাবে চেঞ্জ হয়, কিন্তু টাইমের সাথে সাথে সোডিয়াম আয়নের কারণে যে কারেন্টটা আসে সেই কারেন্টের ফিগারটা কেমন হয়, পটাশিয়াম আয়নের জন্য যে কারেন্ট আসে সেই ফিগারটা কেমন হয়, আদার্সের জন্য কেমন আসে সেটা কেমন হয়, বা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় টাইমের সাথে সাথে সেই ফিগারটা দেখতে কেমন হয়, ওই ফিগারগুলো আমরা আসলে দেখার চেষ্টা করব। ঠিক আছে? বাট প্রথম যে ফিগারটা ভিএম, এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের ফিগার। এটা আমরা মোটামুটি সবাই বুঝি, তাই না? এটা আমরা মোটামুটি সবাই বুঝি। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন প্রথমত আমরা যেটা দেখলাম যে আমরা যখন থ্রেশহোল্ড ক্রস করি, এখানে কোনো একটা পয়েন্টে ছিল থ্রেশহোল্ড, ওই বরাবর আমরা যখন থ্রেশহোল্ডটা ক্রস করলাম এখানে, তখন আমাদের সোডিয়াম গেটগুলো খুলে যেতে থাকে, তাই না? সোডিয়াম চ্যানেলগুলো খুলে যেতে থাকে। তার মানে থ্রেশহোল্ড ক্রস করার সাথে সাথে সোডিয়াম আয়নগুলো ইনফ্লাক্স হতে থাকে। সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হতে হইলে আমাদের জিএনএ অর্থাৎ সোডিয়াম চ্যানেলের যে কন্ডাক্টিভিটি বা সোডিয়াম চ্যানেলের যে কন্ডাক্টেন্স, এটা প্রচুর পরিমাণে বাড়তে হবে, তাই না? এটা যদি প্রচুর পরিমাণে বাড়ে তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের সোডিয়াম চ্যানেলটা ইনফ্লাক্স হবে। এটা কি বুঝতে পারলেন আমার কথাটা? মানে সোডিয়ামের কন্ডাক্টিভিটিটা কিভাবে চেঞ্জ হয়? জি স্যার। হ্যাঁ, থ্রেশহোল্ড ক্রস করার সাথে সাথে আমাদের সোডিয়ামের কন্ডাক্টিভিটিটা অনেক পরিমাণে বেড়ে যাবে এবং পিকে পৌঁছানোর পরে আবার সোডিয়ামের কন্ডাক্টিভিটিটা কমে যেতে হবে। এটা আমরা মোটামুটি বুঝি, তাই না? আর পটাশিয়ামের ক্ষেত্রে কেমন হয়? পটাশিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে ওই থ্রেশহোল্ড ক্রস করার সাথে সাথেই খুলে যায় এবং বেশ অনেক পরে যায়, এটা বন্ধ হয়। এটা মনে হয় ক্লাসেও পড়াইছিলাম এক সময়, তাই না? আচ্ছা, তো এই কন্ডাক্টিভিটি কীভাবে চেঞ্জ হয় এটা আমরা মোটামুটি বুঝি। এই কন্ডাক্টিভিটিটাকে ফলো করে আমাদের আসলে আমাদের আসলে হচ্ছে কারেন্টগুলো ওইরকমভাবে চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, তো আইএমআই যে কারেন্টটা, এটা হচ্ছে ওই যে আইএমআই কারেন্টটা হচ্ছে ওই সোডিয়াম, পটাশিয়াম এবং আদার্স আয়ন, এই আয়নগুলোর মধ্যে যে কারণে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টটা আইএমআই হচ্ছে আমাদের সেই কারেন্টটা। এই ব্লু মার্ক দিয়ে দেখানো হয়েছে, গ্রিন মার্ক দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা এই ফিগারগুলো হয়তো অত ক্লিয়ারলি বুঝতে পারবো না, বাট আমরা কিছুটা বোঝার চেষ্টা করব। দেখি আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা, আমাদের যে ইয়েলো মার্ক করা যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এটাকে লেখা হচ্ছে আইএমসি, তাই না? আইএমসি কোন কারেন্টটা বলতে পারেন কেউ? হ্যাঁ, আইএমসি কোন কারেন্টটা? স্যার ক্যাপাসিটরের কারেন্ট। হ্যাঁ, ক্যাপাসিটরের কারেন্টটা আইএমসি। আচ্ছা, আইএমসি এখানে সে কি ভুলে গেলাম নিজে। যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের ভিএম এর ডিরেকশনটা কেমন বলেন তো? ভিএম এর গ্রাফটা কেমন? এরকম না? ভিএম এর গ্রাফটা হচ্ছে অলমোস্ট
একটা নেগেটিভ কজ গ্রাফ, এটাকে আপনারা বুঝেন। মাইনাস কোসাইন গ্রাফ, ভিএম এর গ্রাফটা হচ্ছে একটা মানে মেমব্রেন পটেনশিয়াল বা অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফ, যেটা আমরা আঁকি। আপনারা নিজেরাও অনেকবার হয়তো আঁকছেন, ক্লাসে পড়ছেন, কিন্তু কখনো কি খেয়াল করছেন যে ভিএম মানে এই গ্রাফটা হচ্ছে একটা মাইনাস কোসাইন গ্রাফ? এটা কি কেউ খেয়াল করছেন নাকি এখনই খেয়াল করলেন কেউ? মারওয়ান হোসেন? হ্যাঁ স্যার আরেকটু বাফার করার কারণে বুঝিনি। আমি বললাম যে ভিএম এর গ্রাফ বা অ্যাকশন পটেনশিয়ালের যে গ্রাফটা আঁকেন, আপনি কখনো খেয়াল করছেন যে অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফটা অলমোস্ট দেখতে একটা মাইনাস কোসাইন গ্রাফের মতো? হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন? না স্যার, মাইনাস কোসাইন গ্রাফই তো বুঝতেছি না এটা। আমরা বুঝতে কজের পারছি গ্রাফ, স্যার। আমরা কজের গ্রাফ আঁকতে, আমরা সাইনের গ্রাফ আঁকতে পারি না? এই হলো সাইনের গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটাকে তো আবার শিফটেড কোসাইন গ্রাফও বলা যেতে পারে। হ্যাঁ, ওইটা যদি সাইনের গ্রাফ হয় তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের কোসাইনের গ্রাফ। আর মাইনাস কোসাইনের গ্রাফটা কেমন হবে? উল্টা হবে এটা, না? হ্যাঁ, মাইনাস কসের গ্রাফটা কেমন হবে? এইরকম হবে না? কেউ কি বুঝতেছেন এখন যে কথাটা বলতেছি? মানে আমাদের গ্রাফের শেপগুলো কেন এমন হচ্ছে, আমরা ওই জিনিসটা বুঝবো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে এটা আসলে ইন্টারনেটে হয়তো হঠাৎ সমস্যা হয়েছে। সবারই কি একই সমস্যা? হ্যাঁ, সবারই কি একই সমস্যা? স্যার সাউন্ড আসছে না। আচ্ছা, আমি একটু কেটে আবার জয়েন করি, ঠিক আছে? আচ্ছা, রেকর্ডিংটা চালু করে দিই। আচ্ছা, আমি যেটা বলতেছি যে আমাদের সাইনের গ্রাফ কেমন হয় আমরা জানি। এই যে রেড কালারটা হচ্ছে সাইনের গ্রাফ। কজের গ্রাফ কেমন হয়? এই যে গ্রিন কালারটা হচ্ছে কজের গ্রাফ, আর ইয়েলো কালারটা হচ্ছে মাইনাস কজের গ্রাফ, তাই না? তো আমাদের অ্যাকশন পটেনশিয়ালের চেহারা দেখতে অনেকটা মাইনাস কোসাইন গ্রাফের মতো না? অনেকটা মাইনাস কোসাইন গ্রাফের মতো, ঠিক আছে? আচ্ছা, কেউ একটু রেসপন্স করলে বুঝতে পারি যে আমি হচ্ছে কানেক্টেড আছি অ্যাটলিস্ট, ঠিক আছে? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো মাইনাস কোসাইন গ্রাফের মতো হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়ালের চেহারা। তাহলে এখন আমাকে বলেন যে মাইনাস কোসাইন গ্রাফকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এটা কেমন হবে? আমাদের এই যে আমরা ইকুয়েশনটা দেখছিলাম না, এই ভিএমটা হচ্ছে যদি দেখতে মাইনাস কোসাইনের মতো হয়, তাহলে ভিএম থেকে এটাকে আমরা বলি আইসিএম, না? এটাকে আমরা বলি হচ্ছে আইসিএম, তাই তো? হ্যাঁ, তাহলে আইসিএম এর শেপটা কেমন হবে দেখতে? ভিএম এর শেপ যদি মাইনাস সাইন প্লাস সাইন আছে। প্লাস সাইন হয়ে যাবে, তাই না? প্লাস সাইন হয়ে যাবে, আইসিএমটা দেখতে অলমোস্ট প্লাস সাইন হয়ে যাবে। তো আমরা দেখি আমাদের আইসিএম এর গ্রাফটা কি প্লাস সাইনের মতো কিনা। এই যে এইখানকার ইয়েলো গ্রাফটা হচ্ছে আমাদের আইসিএম, এটাকে প্লাস সাইনের মতো দেখে বুঝেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এই যে এই ক্যাপাসিটিভ কারেন্টের ভ্যালুটা, গ্রাফটা কেন এমন, এটা আমরা মোটামুটি বুঝলাম, রাইট? মোটামুটি বুঝলাম। হ্যাঁ, তো আইএমআই এই গ্রাফগুলোর ওইরকম ভালো আসলে ব্যাখ্যা আমি তৈরি করতে পারি নাই, যা সত্যি তাই। ওইরকম ভালো এরকম সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি নাই। বাট কথা হলো আইএমসিটা বোঝা যাচ্ছে, মানে ক্যাপাসিটিভ কারেন্টটা ভিএম থেকে আইএমসিটা বোঝা যায়। হ্যাঁ, আইএমআই এই গ্রাফটা হয়তো অনেকগুলো, দুইটা কারেন্টের যোগফল বা তিনটা আয়নিক কারেন্টের যোগফল। তো এইটা গ্রাফটার শেপটা কেন এমন হচ্ছে এটা জানি না। বাট ফাইনালি আমরা যে ব্লু মার্ক করা গ্রাফটা দেখতে পাচ্ছি, এই ব্লু মার্ক করা গ্রাফটা হচ্ছে আমাদের টোটাল আইএম যেই ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশনটা আমরা আসলে বের করছিলাম, আইএম, ওই কারেন্টটা হচ্ছে আমাদের এই ব্লু মার্ক করা গ্রাফটা, ঠিক আছে? মানে হচ্ছে এই যে এই বড় গ্রাফটা হচ্ছে এই বড় ইকুয়েশনটাকে ফাইনালি, বড় ইকুয়েশনের গ্রাফটা ফাইনালি ওই রকম হয়। তো এই যে এই গ্রাফটা হয়তো আমরা সিমুলেশন করেও নিয়ে আসতে পারবো। হ্যাঁ,
আপনারা যদি ভিএমকে সাইন ওয়েভ হিসাবে মানে মাইনাস কোসাইন ওয়েভ হিসাবে ইনপুট দেন একটা সার্কিটে, হ্যাঁ, মানে আপনি যখন সিমুলেশন যদি করেন এই সার্কিটটাকে যদি আপনি প্রোটিয়াসে ড্র করে ভিএমকে হচ্ছে মাইনাস কোসাইন সিগন্যাল হিসেবে ইনপুট দেন বা সাইন হিসেবে দিয়ে তাকে কিছুটা পরিমাণ ডিলে বা শিফট অ্যাড করে দেন, একটা মাইনাস কোসাইন গ্রাফ নিয়ে আসেন, এবং তারপরে হচ্ছে আপনি জিএনএ এবং জিকে এই ভ্যালুগুলোকে যদি ওইরকমভাবে ভ্যারিয়াক দিয়ে কন্ট্রোল করতে পারেন, তাহলে হয়তো আপনি শেষ পর্যন্ত এই জিনিসটাকে সিমুলেশন করে নিয়ে আসতে পারেন। এই জিনিসটা আমি আসলে একটু হোমওয়ার্ক দিতে চাচ্ছিলাম, যদি হোমওয়ার্কটা দিতে পারি তাহলে খুব ভালো হয়, কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্টটা এতটাই আমার দুর্বল হয়ে পড়ছে যে এই জিনিসটা আমি আসলে হোমওয়ার্ক দিলে আপনারা করবেন কিনা বা বেঁধে গেলে কীভাবে কী সলভ করবেন ওইটা নিয়ে আমি একটু কনফিউজড। বাট এটা হয়তো আমি আপনাদেরকে কোনো একটা সময় হয়তো হোমওয়ার্ক হিসেবে দিব যে হস্কিন হ্যাক্সলে মেমব্রেন মডেল থেকে অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফ এবং 3টা কারেন্টের গ্রাফ কীভাবে সিমুলেশন করে আনা যায় ওইটা আর কি সিমুলেশন করতে দিই, ঠিক আছে, মানে এটা মাথায় রাখেন আর কি, এটা হয়তো হোমওয়ার্ক দিব আমি, ঠিক আছে। তো এখানে ওই জিনিসটাকে আসলে ব্যাখ্যা করা হয়েছে, অত ডিটেলস হয়তো ব্যাখ্যা নেই, বাট এখানে আসলে মোটামুটি একটা ব্যাখ্যা দ্বারা করানো হয়েছে যে কীভাবে হস্কিন হ্যাক্সলে মেমব্রেন থেকে আমরা অ্যাকশন পটেনশিয়াল গ্রাফগুলো জেনারেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্রোপাগেটিং নার্ভ ইম্পালস, এটা আমরা মোটামুটি সবাই বুঝি এখন, তাই না? একটা নার্ভের মধ্যে দিয়ে ইম্পালস বা একটা নার্ভের মধ্যে দিয়ে স্টিমুলেশনটা আসলে কীভাবে প্রোপাগেট করবে এটা আমরা মোটামুটি বুঝি, বাট এখানে আরও 2টা প্যারামিটার অ্যাড করা হয়েছে, ঠিক আছে, আরও 2টা প্যারামিটার অ্যাড করা হয়েছে। সেই প্যারামিটারগুলোর নাম আমরা দেখি, একটা হচ্ছে প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট, একটা নাম হচ্ছে প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট টাউ, ঠিক আছে, টাউ। একটার নাম কি? একটা নাম হচ্ছে প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট, যেটাকে আমরা প্রেজেন্ট করেছি টাউ দিয়ে, এটা একটা প্যারামিটার। এবং আরও একটা প্যারামিটার অ্যাড করা হয়েছে যেটাকে আমরা বললে লেন্থ কনস্ট্যান্ট, ল্যামডা, ঠিক আছে, লেন্থ কনস্ট্যান্ট। এখন প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট কি বা টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি, এটা আমরা মোটামুটি বুঝি যে যেই সময়ে আমার কোনো মেমব্রেন পটেনশিয়ালের ভ্যালু 100% থেকে 63%-এ আসবে, অর্থাৎ 37% যখন কমবে, তখন সেটাকে আমরা বলি প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট। তো এটা আসলে কোত্থেকে আসে? এটা আসলে 1 - e⁻⁻1 এইটা দিয়ে লেখে, তাই না? এটা আমরা হয়তো অনেক জায়গায় এর আগেও পাইছি, ঠিক আছে। প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট ফর্মুলা এটা, প্রোপাগেশন টাইম কনস্ট্যান্টের ফর্মুলাটা আমরা আসলে তাহলে কীভাবে প্রেজেন্ট করতে পারি? যে ডেফিনেশনটা হচ্ছে এমন যে আমি একটা স্টিমুলেশন দিলাম কোনো একটা পোর্শনে নার্ভের, তাহলে সেই নার্ভের পোর্শন থেকে এই ভ্যালুটা 100% থেকে 63%-এ আসতে যেই সময়টুকু লাগবে এটা হচ্ছে প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, 63%-এ আসতে যে সময় লাগবে। তাহলে প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট একটা টার্ম। তো এইখানে একটা বেশ বড় জিনিসপত্র দেখানো হয়েছে, এটা আমি আসলে একটা বড় রিপ্রেজেন্টেশনও নিজের মতো তৈরি করছিলাম, কিন্তু এটা আমি আসলে এখন ওইটা আসলে বোর্ডে লিখে পড়ানোর মতো একটা বিষয়, কিন্তু এটা আসলে এখানে কীভাবে বুঝবো আল্লাহ জানে, আসলে হয়তো কোনো একটা সময় বোঝানোর চেষ্টা করব, বাট এটা আমাকে একটু মনে করাই দিন, এটা যে এই অংশটা মনে করাই দিন আমাকে। বাট আমরা এতটুকু বুঝতে পারছি যে আমরা ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা তৈরি করে নিয়ে আসি সেই সার্কিটটা হচ্ছে একটা আরসি সার্কিট, রাইট? রেজিস্ট্যান্স থাকে আর ক্যাপাসিট্যান্স থাকে, রাইট? যদি রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স থাকে তাহলে সেখানে একটা টাইম কনস্ট্যান্ট থাকবে, এটা আমরা মোটামুটি বুঝি এখন, রাইট? তো সেই টাইম কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট, এবং এর ডেফিনিশনটা কেমন? ম্যাক্সিমাম ভ্যালু থেকে 63% অফ ম্যাক্সিমামে আসতে যে সময়টুকু লাগে সেই সময়টা হচ্ছে আমাদের প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে, আচ্ছা এখন একটা ছোট প্রশ্ন করি আপনাদের কাউকে। মাহমুদুল হাসান আছেন? মাহমুদুল হাসান মিলু নাই? কে আছেন? সালমান আজিজ, সালমান আজিজ? জি স্যার আছি স্যার। আচ্ছা, তো এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি হয়তো বায়োমেডিক্যালের মানুষ, যাই হোক আমি প্রশ্ন করতেছি যে আমাদের কাছে 2টা নার্ভ দেয়া আছে, 2টা নার্ভ আছে, একটা নার্ভের ডায়ামিটার বেশি, একটা নার্ভের ডায়ামিটার কম। আমি স্টিমুলেশন 2টার মধ্যেই দিছি, হ্যাঁ স্টিমুলেশন 2টার মধ্যেই দিছি, 2টার মধ্যেই কি সেম স্পিডে স্টিমুলেশনটা
প্রোপাগেট করবে কিনা, মানে দুইটার মধ্যে দিয়েই ভেলোসিটি সেম হবে কিনা। না স্যার, কোনটার মধ্যে দিয়ে বেশি হবে, হইলে কেন হবে, ব্যাখ্যা কি? স্যার স্যার ব্যাখ্যাটা আমার এখন মনে নাই স্যার, তবে স্যার প্রোপাগেশন বেশি হওয়ার কথা স্যার, যেটা ডায়ামিটার বেশি ওটা দিয়ে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উত্তর এটাই, ডায়ামিটার যেটা বেশি সেটার মধ্যে দিয়ে আসলে কারেন্ট ফ্লোটা ফাস্টার হবে, না স্টিমুলেশনটা ফাস্ট ফ্লো করবে। এটার কারণ কি? এটার কারণ আমরা খুব সহজে বুঝতেও পারি যে দুইটা রাস্তা আছে, একটা ছোট রাস্তা, একটা মানে একটা হাইওয়ে আর একটা এলাকার একটা অলিগলি, হ্যাঁ। তো হাইওয়ের মধ্যে দিয়ে কারেন্ট খুব মানে একটা বাইক খুব তাড়াতাড়ি পাস করতে পারবে, এটা আমরা সহজে বুঝি। বাট এটা আসলে ম্যাথমেটিক্যালিও প্রেজেন্ট করা যায়, ম্যাথমেটিক্যালি প্রেজেন্টেশনটা দেখাইতে সময় লাগবে। মানে একটা ক্যাপাসিটর একে ওইটা আসলে মানে একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর একে ওইটা আসলে প্রেজেন্ট করতে হয়, ওইটা একটু টাফ হবে আর কি, এখানে দেখানো বেশ টাফ হবে। বাট আমরা প্রোপাগেশন টাইম কনস্ট্যান্টের সাথে জিনিসটা আসলে বুঝি। প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট এটা কি প্রেজেন্ট করে, 100% থেকে 63%-এ আসতে যে সময়টা লাগবে। এখন প্রোপাগেশন টাইম কনস্ট্যান্টটা বেশি, এটার অর্থ কি? প্রোপাগেশন টাইম কনস্ট্যান্টটা বেশি, এটার অর্থ আমাদের 100% থেকে 63%-এ আসতে সময় লাগবে বেশি, তাই না? সময় লাগবে বেশি, অর্থাৎ সে ফ্লো করবে স্লোলি। প্রোপাগেশন টাইম কনস্ট্যান্টের ভ্যালু বেশি, এইটার অর্থ ফ্লোয়িং স্পিডটা কম, মানে ভেলোসিটি কম। টাও বাড়লে ভেলোসিটি কমে, ঠিক আছে? তো আমাদের এখানে টাও ইজ প্রপোর্শনাল টু 1/d, ডি হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার যত বাড়ে ভেলোসিটি তত বাড়ে, ভেলোসিটি বাড়লে টাও কমে, ঠিক আছে না? আমার লাস্ট কথাটা কি বুঝতে পারলেন সবাই? লাস্ট কথাটা যেটা বললাম সেটা হচ্ছে ডায়ামিটার বেশি হইলে ভেলোসিটি বাড়ে, ভেলোসিটি বাড়ার অর্থ সে খুব ফাস্ট ফ্লো করবে, অর্থাৎ 100% থেকে 63%-এ আসতে তার খুব কম সময় লাগবে, অর্থাৎ টাইম কমবে। এই কারণে ডায়ামিটার বাড়লে টাও কমে। তো সম্পর্কটা ওই রকমই, টাও ইজ প্রপোর্শনাল টু 1/d, সম্পর্কটা আমরা মোটামুটি বুঝতে পারছি, রাইট? আচ্ছা, এটা হচ্ছে প্রোপাগেশন টাইম কনস্ট্যান্ট। কিন্তু এটাকে, এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি কেন 1/d এর সাথে আমরা বাংলা হিসাবে ধরে ধরে মিলাই দিলাম, কিন্তু এই যে এখানে কীভাবে 4l²/d এই ফর্মুলার সাথে কীভাবে রিলেট করা যায়, ওইটার কিছু আসলে একটা প্রুফ আছে, ওইটা প্রুফটা আমি করছিলাম, তো এই প্রুফটা হয়তো আমি আপনাদেরকে একসময় দিব। আচ্ছা, প্রোপাগেশন টাইম কনস্ট্যান্টের যে কথাটা বললাম, এবার লেন্থ কনস্ট্যান্টের কথাটা কি? লেন্থ কনস্ট্যান্টের ডেফিনেশনটা হচ্ছে এমন, আমি একটা জায়গায় স্টিমুলেশন দিছি, তার কত দূরে সেটা 37% পাবো, সেই দূরত্বটা হচ্ছে আমাদের লেন্থ কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা একটা সার্টেন, আচ্ছা আমরা এখন জয়েন করলো, ওকে। তো লেন্থ কনস্ট্যান্টের ডেফিনেশনটা এমন যে আমরা একটা স্টিমুলেশন দিছি, তো এই স্টিমুলেশন থেকে কতটা দূরত্বে আমার ভ্যালুটা 37% হবে, স্টিমুলেশন থেকে কতটা দূরত্বে আমাদের ভ্যালুটা হচ্ছে 37% হবে, সেটা হচ্ছে আমাদের লেন্থ কনস্ট্যান্ট। মানে আমাদের লেন্থ কনস্ট্যান্টটা হচ্ছে একটা দূরত্ব, একটা ডিস্টেন্স, ঠিক আছে? এখন এই ডিস্টেন্সটা ডেফিনেশনটা কেমন, আমি যেখানে স্টিমুলেশন দিছি সেখানটা হচ্ছে 100%, এখান থেকে কতটা দূরত্বে যাওয়ার পরে ওইটার ভ্যালু হবে 37%, এই দূরত্বটা হচ্ছে আমাদের লেন্থ কনস্ট্যান্ট। লেন্থ কনস্ট্যান্টের সাথে ডায়ামিটারের কোনো সম্পর্ক আছে? লেন্থ কনস্ট্যান্টের সাথে ডায়ামিটারের সম্পর্ক আছে। ডায়ামিটার যদি বেশি হয় তাহলে সে ফাস্টার ফ্লো করবে, ফাস্টার ফ্লো যদি সে করে, ডায়ামিটার যদি বেশি হয় ফাস্টার ফ্লো করবে। ফাস্টার ফ্লো করার অর্থ সে, আমি যেখানে স্টিমুলেশন দিছি অনেক বেশি দূরে যায়, তার 37% হবে, তাই না? ফাস্ট ফ্লো করলে সে অনেক বেশি দূরত্ব অনেক বেশি দূরত্ব পার করার পরে তার ভ্যালুটা কমবে। আর যদি ভেলোসিটিটা কম হইতো, ডায়ামিটারটা যদি কম হইতো তাহলে ভেলোসিটি হইতো কম, আর ভেলোসিটি যদি কম হইতো তাহলে অল্প দূরত্ব অতিক্রম করতে যেয়ে দেখা যেত তার ভ্যালুটা অনেকখানি কমে গেছে। বুঝতে পারছি কি? তার মানে ভেলোসিটির সাথে ডায়ামিটারের তো সম্পর্ক আছে, ডায়ামিটার বাড়লে ভেলোসিটি বাড়ে, কিন্তু এই সম্পর্কটা লিনিয়ার না, দুইটাই বাড়ে, এটা বাড়লে ওটা বাড়ে, বাট এটা লিনিয়ার না। এটা বাড়লে এটার স্কোয়ার রুটের সমানুপাতে ভেলোসিটি বাড়ে, ঠিক আছে? মানে একটা বাড়লে আরেকটা বাড়ে,
বাট সম্পর্কটা সরাসরি লিনিয়ার না। এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি? স্কোয়ারের সাথে সাথে বাড়লে এগুলোকে তখন আমরা বলি প্যারাবোলিক, তাই না? প্যারাবোলিক, তাই তো? এটাকে আপনারা জানেন? হ্যাঁ, যদি এই গ্রাফটা লিনিয়ারলি বাড়ে তাহলে এটাকে আমরা বলি লিনিয়ার, আর যদি এটা এইরকমভাবে বাড়ে তাহলে এটা প্যারাবোলিক, তাই না? ঠিক আছে, মানে ভেলোসিটির সাথে ডায়ামিটারের একটা সম্পর্ক আছে। আবার ঠিক একইভাবে ভেলোসিটির সাথে লেন্থ কনস্ট্যান্টের একটা সম্পর্ক আছে। এখানে যদি আমি স্টিমুলেশন দিই, এখানে 100% হয়, তাহলে কোথায় যায় সেই 37% হবে। এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের লেন্থ কনস্ট্যান্ট। তো এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, রাইট? আচ্ছা, লেন্থ কনস্ট্যান্টের এরকম ডেফিনেশন, বাট এই দুইটাকে আমি আরও ডিটেলসে আরও আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝতে হয়তো পারতাম। এটা হাতে লিখতে হইতো, এটা একটা সমস্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন সোডিয়াম চ্যানেল গেট এগুলো হয়তো আমাদের এখন আর লাগবে না। সোডিয়াম চ্যানেল গেটটা কখন অ্যাক্টিভেট হয়, কখন ইনঅ্যাক্টিভ হয়, সোডিয়াম চ্যানেলের ইনঅ্যাক্টিভেশনটা কতটা জরুরি, সোডিয়াম চ্যানেলের ইনঅ্যাক্টিভেশন হওয়াটা কতটা জরুরি, এখানে আসলে আমাদের এইটা হয়তো দেখা আছে, ইম্পর্টেন্স অফ সোডিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভেশন। মানে আমাদের পিকে যাওয়ার পর সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু এগুলো যদি ইনঅ্যাক্টিভ না হয় তাহলে আমরা কি ঝামেলায় পড়ব, ওই জিনিসটা এখানে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন মাইলিন শীতের সাথে লেন্থ কনস্ট্যান্টের সম্পর্ক আছে কি? মাইলিন শীতের সাথে কি লেন্থ কনস্ট্যান্টের কোনো সম্পর্ক আছে? সালমান, মাইলিন শীতের সাথে কি লেন্থ কনস্ট্যান্টের কোনো সম্পর্ক আছে? স্যার আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না স্যার। কেন বলতে পারতেছেন না? এটা তো বলতে পারা উচিত। স্যার মাইলিন শীত থাকলে স্যার মানে লেন্থ কনস্ট্যান্ট বাড়া উচিত, যেহেতু স্যার আমরা মানে আস্তে জাম্প করে করে আগাচ্ছি, মাঝখানে তো কোনো লিকেজ হচ্ছে না মাইলিন শীতের মধ্যে। হ্যাঁ, মাইলিন শীত যদি থাকে তাহলে ভেলোসিটি হয়ে যাবে অনেক বেশি, তাই না? আর ভেলোসিটি যত বেশি হবে তার মানে তার ভ্যালুটা কমবে অনেক দূরে যাওয়ার পরে, তাই না? তার মানে সে অল্প সময়ে অনেক বেশি ডিস্টেন্স কভার করতে পারবে, তাই তো? তো মায়োলিন শীতের সাথে আমাদের লেন্থ কনস্ট্যান্টের সম্পর্ক আছে, ঠিক আছে? বাট আমরা এখানে যে গ্রাফগুলো আঁকছি সেগুলো হচ্ছে এমন, ফাইবারের ডায়ামিটারের সাথে ভেলোসিটির সম্পর্কটা কেমন এটা আমরা বুঝি যে ডায়ামিটার বাড়লে ভেলোসিটি বাড়ে, দুইটার ক্ষেত্রেই বাড়ছে, মাইলিনেটেডের ক্ষেত্রেও বাড়ছে, আনমাইলিনেটেডের ক্ষেত্রেও বাড়ছে। মাইলিনেটেডের ক্ষেত্রে লিনিয়ারলি বাড়ছে, আর আনমাইলিনেটেডের ক্ষেত্রে প্যারাবোলিকভাবে বাড়ছে, তাই না? প্যারাবোলিকভাবে বাড়ছে, এটা কি বুঝেন? মানে এখানে যদি আমি প্যারাবোলাটা বা পরাবৃত্তটা যদি আঁকি তাহলে পরাবৃত্তটা দেখতে এরকম হবে, রাইট? হ্যাঁ, প্যারাবোলিকভাবে এবং লিনিয়ারলিভাবে, এটা এই দুটো গ্রাফ কি বুঝতে পারছেন? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, আশা করি। ঠিক আছে, তো ভেলোসিটির সাথে ডায়ামিটারের একটা সম্পর্ক দেখানো হয়েছে। ভেলোসিটি ডায়ামিটারের সাথে সাথে লিনিয়ারলি বাড়ে মাইলিনেটারের ক্ষেত্রে, আবার আনমাইলিনেটারের ক্ষেত্রে প্যারাবোলিকভাবে বাড়ে। এখন যদি আমি প্রশ্ন করি যে এই দুইটা কি বাড়ে না কমে, কথা হলো যে দুইটাই আসলে বাড়ে, এই গ্রাফটাও বাড়ে ডায়ামিটারের সাথে সাথে ওই গ্রাফটাও বাড়ে, বাট ডিফারেন্সটা হচ্ছে দুইটা গ্রাফ দুইটা সম্পর্ক ফলো করে বাড়ে, ঠিক আছে না? আচ্ছা, তো এটা আমরা মোটামুটি বুঝলাম। কে যেন সরি বললো, আর কি যেন বলছিল। কন্ডাকশন ভেলোসিটির সাথে আমাদের প্রোপাগেশন টাইম কনস্ট্যান্টের সম্পর্ক, এটা আমরা এখন বুঝি, তাই না? কন্ডাকশন ভেলোসিটি যত বেশি হবে প্রোপাগেশন টাইম কনস্ট্যান্টটা তত কমবে, অর্থাৎ তত কম সময়ে সে পাস করতে পারবে। কন্ডাকশন ভেলোসিটি যত বাড়বে আমাদের টাইম কনস্ট্যান্টটা তত কমবে, ঠিক আছে? আর এখানে ফ্যাক্টর ভোল্টেজ ডিপেন্ডেন্ট ইনওয়ার্ড কারেন্ট, এখানে কিছু কথাবার্তা আছে যেগুলো হয়তো এখন আমার নিজের মাথা অত একটা কাজ করতেছে না, বাট স্লাইডের একদম শেষ পর্যায়ে আছি আমরা। মাইলিনেশন থাকলে আমাদের ভেলোসিটি বাড়ে, এটা আমরা একদম খুব ভালোভাবে বুঝি, তাই না? মাইলিনেশন থাকলে আমাদের ভেলোসিটি বাড়ে। এখানে এ আলফা মাইলিনেটেড ফাইবারের ক্ষেত্রে কিছু সংখ্যা লেখা আছে, নন মাইলিনেটের ক্ষেত্রে সি ফাইবারের কিছু জিনিসপত্র লেখা আছে, স্কুইড জায়ান্ট একজনের ক্ষেত্রে কিছু লেখা আছে। এগুলো আপনারা একটু দেখে নিন আর কি, জাস্ট একটু দেখে নিন, যদি না বুঝেন তাহলে হয়তো আমি তখন বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, প্রোপাগেশনের সাথে 20 টাইমস ফাস্টার হয় সল্টেটারি কন্ডাকশন, এটা আমরা খুব ভালোভাবে পড়ছিলাম এর আগে। রিফ্লেক্টরি পিরিয়ড প্রিভেন্ট বাই ডিরেকশনাল ফ্লো অফ অ্যাকশন পটেনশিয়াল। এই লাস্টের লাইনটাকে আমরা বুঝি, এই লাইনটা ডিটেলসে জিজ্ঞেস করব আপনাদের কাউকে। মংসাদ আছেন? মংসাদ বলেন তো এই লাইনটার মানে কি? রিফ্লেক্টরি পিরিয়ড প্রিভেন্টস বাই ডিরেকশনাল ফ্লো অফ অ্যাকশন পটেনশিয়াল।
রিফ্র্যাক্টরি পিরিয়ড কেন বাই ডিরেকশনাল ফ্লোটাকে আসলে প্রিভেন্ট করে? হ্যাঁ, কেউ কি আছেন যেটা এই যে এই লাইনটা আমাকে অর্থ বলতে পারবেন? রাগিব বলতে পারবেন? রাগিব? স্যার রিফ্র্যাক্টরি পিরিয়ডে হচ্ছে স্যার মানে যদি আমার ভোল্টেজটা মানে সরি মেমব্রেন ভোল্টেজটা কোনো কারণে থ্রেশহোল্ডের বেশিও হয়ে যায়, কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় না। তো স্যার যদি আমরা মানে কি বলে ব্যাকওয়ার্ড আমরা লেটস সে আমরা হচ্ছে একটা জায়গায় দিচ্ছি কি বলে এটাকে Stimulation. হ্যাঁ জি স্যার স্টিমুলেশন দিচ্ছি, তাহলে স্যার ওই স্টিমুলেশনটা না স্যার স্টিমুলেশন না সরি আসলে লেটস সে স্যার অ্যাকশন পটেনশিয়াল প্রপাগেট করতেছে, তাহলে স্যার এক জায়গায় হচ্ছে আমার ডিপোলারাইজেশন হচ্ছে লেটস সে এখন। তাহলে স্যার ওইখান থেকে স্যার কিছু কারেন্ট স্যার আগের যে পার্টটা ডিপোলারাইজড হয়েছে এখন যেটা রিপোলারাইজেশন চলতেছে যেটাতে ওইটার দিকে আগাবে। এখন স্যার যদি রিফ্র্যাক্টরি পিরিয়ড না থাকতো তাহলে স্যার ওই কারেন্টের কারণে এই পাশেও হচ্ছে মানে আগের সেকশনেও হচ্ছে স্যার ভোল্টেজ বেড়ে যেত, আবার স্যার মানে অ্যাকশন পটেনশিয়াল উল্টা দিকেও যাওয়া শুরু করতো। এখন রিফ্র্যাক্টরি পিরিয়ডের কারণে স্যার যখন হচ্ছে কারেন্ট উল্টা দিকে যায় ওই সেকশনটা হচ্ছে ইয়াতে থাকে মানে রিফ্র্যাক্টরি পিরিয়ডে থাকে, অ্যাকশন পটেনশিয়াল হয় না, অ্যাকশন পটেনশিয়াল উল্টা দিকে আগায়ও না, অ্যাকশন পটেনশিয়াল শুধু সামনের দিকে আগায় যায়। জিনিসটা এরকম। এক্স্যাক্টলি, মানে আমরা শেষ দিন হয়তো একটা প্রোপাগেশনটা পড়ছিলাম, তাই না? শেষ দিন আমরা প্রোপাগেশনটা ডিটেলস মোটামুটি দেখছিলাম যে পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন এর মাধ্যমে। তো এখানে একটা পোর্শন আছে যেটা এই যে অংশ এটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ডে থাকে। তো রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকা অবস্থায় রিফ্র্যাক্টরি পিরিয়ডে যদি থাকে তাহলে কি হবে? আমরা একটা স্টিমুলেশন দিলাম কোনো একটা দিকে, এখানে ধর একটা স্টিমুলেশন দিলাম, আমাদের এইদিকে একটা ফ্লো হওয়া শুরু করলো, এইদিকে একটা ফ্লো হওয়া শুরু করলো। বাট যখন আমরা এদিকে যদি ফ্লো হওয়া শুরু করে, বাট আমাদের প্রথমে এইটা হচ্ছে পোলারাইজড অবস্থায় থাকবে, স্টিমুলেশন তারপর এটা ডিপোলারাইজড হবে, তারপর এটা রিপোলারাইজড হবে, তাই না? তো ততক্ষণে এটা যখন ডিপোলারাইজড হবে পাশেরটা আবার ডিপোলারাইজড হয়ে যাবে, তাই না? এখন পাশেরটা ডিপোলারাইজড যদি হয়ে যায় তাহলে ডিপোলারাইজড যদি হয়ে যায় তাহলে লোকাল কারেন্ট যেহেতু ফ্লো করে আমাদের এইদিকেও প্রোপাগেট করার কথা, এইদিকেও প্রোপাগেট করার কথা, মানে অ্যাকশন পটেনশিয়ালটা আসলে প্রত্যেকটা সাবসেকশন থেকেই বাই ডিরেকশনাল হয়ে যাওয়ার কথা। বাট জাস্ট রিফ্র্যাক্টরি পিরিয়ডটার প্রপার্টিটা এরকম যে এর মধ্যে যতই লোকাল কারেন্ট ফ্লো হোক না কেন সে আসলে তার ভোল্টেজ আসলে চেঞ্জ হবে না, তাই না? তার ভোল্টেজ আসলে চেঞ্জ হবে না। এই কারণে রিফ্র্যাক্টরি পিরিয়ডের কারণে বাই ডিরেকশনাল ফ্লোটা আসলে প্রিভেন্ট হয়ে যায়। ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তো এইখানে আর কিছু কথাবার্তা লেখা আছে যেগুলো হয়তো এখন আর পড়তে পারতেছি না, আর মাথায় কাজ করতেছে না, তো আমার সামারিতে চলে আসছি। হ্যাঁ, হস্কিন হাক্সলে মেমব্রেন মডেল সম্পর্কে আমরা মোটামুটি পড়লাম এবং হস্কিন হাক্সলে মেমব্রেন মডেলের কিছু ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন দেখলাম। মোটামুটি আর কি একটা কনসেপ্ট হয়েছে আশা করি সবার। ঠিক আছে, আচ্ছা আমি প্রেজেন্টেশনটা এখন বন্ধ করে দিই। বাট এখন আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম, যে প্রশ্নটা আমি হয়তো আপনাদেরকে জিজ্ঞেস করব এখন। প্রশ্নটা হচ্ছে যে আমাদের একটা নিউরন আছে, সে ভালোভাবে কাজও করতেছে, হ্যাঁ ভালোভাবে কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, আমরা কেন গেলাম? কেন আমাদের একটা মেমব্রেন মডেল তৈরি করতে হবে এটার জন্য? মানে আমাদের কেন ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে এটাকে প্রেজেন্ট করে সুবিধাটা কই? আমার কোশ্চেনটাকে বুঝতে পারছেন? ইলেকট্রিক স্যার যে কোনো কিছু জাস্ট নিউরন না, যে কোনো কিছু যদি একটা মেকানিক্যাল ফেনোমেনাও থাকে ওটাকে যদি স্যার আমরা ইলেকট্রিক্যাল অ্যানালগে নিয়ে যাই, ওটা নিয়ে স্যার মানে অ্যানালাইজ করা স্যার সোজা হয়ে যায় অনেক। আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে স্যার আমাদের মানে বেশ কিছু গাইডিং প্রিন্সিপাল আছে স্যার, ওই কেসিএল, কেভিএল, থর্টন বা সরি নর্টন, তারপর থেভেনিনস থিওরেম, এগুলো দিয়ে স্যার যদি স্যার আমরা ইলেকট্রিক্যাল অ্যানালগ করে দেই তাহলে স্যার আমাদের জন্য ওটাকে অ্যানালাইজ করা অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি ঘটনাটা এমনই। আর হস্কিন হাক্সলে মেমব্রেন মডেলটা আসলে হস্কিন হাক্সলে এই লোকটা হয়তো এক্সপ্লোর করতে করতে বের করে ফেলছে। মানে সে একটা সার্টেন আমি এইটা আবিষ্কার করব, এটা তৈরি করব, এই লক্ষ্য নিয়ে কাজটা শুরু করে নেই। সে বলছে ঠিক আছে আমি দেখি এটাকে করতে পারি কিনা। জাস্ট ওইভাবে এক্সপ্লোর করতে করতে যে সে এটাকে আর কি একটা ম্যাথমেটিক্যাল বা একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করছে। এবং ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করলে আসলে আমাদের পুরো প্রসেসটাকে অ্যানালাইসিস করা বা ডেভেলপ করা বা কোনো একটা প্রবলেম যদি হয় ওটাকে সলভ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে, তো এটা আসলে মোটামুটি মূল লক্ষ্য ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। ক্লাস লেকচারটা রেকর্ড করছি, এটা হতো ওই
ইউটিউবটাতে আপলোড করে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কগুলোকে আপনারা ফলো করেন, ঠিক আছে? মানে আমি হয়তো মনেও রাখতে পারবো না যে